কিছু অংশ থাকবে হচ্ছে অ্যানিল জোন, যেখানে হচ্ছে আমাদের আস্তে আস্তে গ্রেন গ্রোথ হয়। তো আবার কিছু আছে পার্শিয়ালি অ্যানিল জোন, আর হচ্ছে আনএফেক্টেড জোন। তো যে যেভাবে করে নানানভাবে ডিফাইন করা আর কি। এখানে একটা লিংক আছে, এখানে কিছু হিট অ্যাফেক্টেড জোনে স্টিলের বেলায় কিছু প্রপার্টি সম্পর্কে একটু বলা আছে, তোমরা চাইলে এটা পড়তে পারো, এটার সাথে স্যার লাস্ট স্লাইডটা একটু দেখাবেন। এখানে হচ্ছে তোমার মনে করো ওয়েল জোন, ওয়েল জোনের সাথে এটা হচ্ছে আমাদের ফিশন লাইন। এই জায়গাটা হচ্ছে আমাদের অ্যানিল্ড জোন। অ্যানিল্ড হচ্ছে, অ্যানিল মানে কি তোমার হিট ট্রিটমেন্ট হচ্ছে, টেম্পারেচার বেশি পাচ্ছে, হিট ট্রিটমেন্ট বলবো না, মানে একটু হাই টেম্পারেচারে থাকছে। সেই তুলনায় ডিতে হচ্ছে আর একটু কম অ্যানিল হচ্ছে, সেইখানে হচ্ছে আমাদের টেম্পারেচার একটু সে কম পাচ্ছে তুলনামূলকভাবে। মানে এখানে যত হাই পাচ্ছে, এখানে যদি পায় 900, এখানে পাবে মনে করো 700 বা 600। আর এই জায়গাটা হচ্ছে আমাদের স্যার টেম্পারেচার বুঝতে পেরেছি, কিন্তু স্যার নন হিট হিটেবল এবং হিট এদের স্ট্রাকচারের মধ্যে ডিফারেন্সটা। আমি এটা এটা আমাদের দরকার নেই, আমরা বলেছি অ্যালুমিনিয়াম ওকে আমরা স্যার। বলবো না। এটা জাস্ট হচ্ছে আমি তোমাদেরকে জাস্ট দেখাচ্ছি একটু ডিফারেন্ট গুলো, মানে ডিফারেন্স গুলো তোমাদের দেখানোর জন্য আমি দেখাচ্ছি। যে আমাদের যেটা হচ্ছে যে অ্যানিল জোন বা পার্শিয়ালি অ্যানিল জোনে আমাদের মাইক্রোস্ট্রাকচার কি পরিবর্তন আসে, সেটা হচ্ছে আমরা স্টিল লেভেলে আমরা পড়বো একটু, ঠিক আছে? এখানে হচ্ছে আমাদের পুরোপুরি আমাদের হচ্ছে যে রিক্রিস্টালাইজেশন হবে। তোমার কোশ্চেনটা কি ছিল? আমার কোশ্চেন ছিল যে হিট ট্রিটেবল এবং নন হিট ট্রিটেবল এই দুটোর মধ্যে ওয়েল জোনের রেঞ্জ ওয়াইজ ডিফারেন্সটা কি? মানে এখানে স্যার লেখা আছে এই পার্টটাই একটু তুলনা করে, আপনি একটু তাড়াতাড়ি চলে গিয়েছিলেন তো তাই। বুঝি নাই, মানে হিট ট্রিটেবল আর নন হিট ট্রিটেবলের মাঝে? মানে যে এই যে ওয়েল্ডিং এর যে রেঞ্জ গুলো সেন্টার থেকে আউটওয়ার্ড, এগুলোর ডিফারেন্সটা, যেটা ও আপনি আচ্ছা, খুব তো আমি তাড়াতাড়ি চলে আমি গিয়েছিলেন। কুইক বলে যাচ্ছি, একটু কুইক বলে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের ওয়েল জোন, ঠিক না? আমরা তো ওয়েল জোন তো জানতেই পারছি। এই বিটা হচ্ছে আমাদের ফিউশন জোন বলছে, কিন্তু আসলে আমরা ফিউশন জোন বলবো না, এটা হচ্ছে আমাদের পিএমজি। হ্যাঁ, এগুলো বিভিন্ন ইন্টারনেট থেকে নেওয়া, তো এগুলো তো কারেক্ট থাকে না। হ্যাঁ, আমাদের হচ্ছে পিএমজি হচ্ছে এখানে। আর সি ডি ই হচ্ছে আমার বেজ মেটাল। এর মধ্যে সি আর ডি হচ্ছে আমাদের হ্যাজ, আর ই হচ্ছে আমাদের বেজ মেটাল, যেটাকে আমরা আনএফেক্টেড বেজ মেটালও বলতে পারি। সি এবং ডি তে কি হচ্ছে, সি তে টেম্পারেচার যেহেতু ফিউশন জোনের কাছাকাছি, এখানে টেম্পারেচার অনেক বেশি থাকবে, তার মানে এখানে অ্যানিলিং, যেটা আমাদের অ্যানিলিং কি, আমাদের একটা হাই টেম্পারেচারে হিট আপ করি, ঠিক না? একটা একটা সেটাকে আমরা অ্যানিলিং বলি। তো এখানে হচ্ছে আমাদের অ্যানিলিং যদি বলি, এখানে আমাদের হিটটা আমাদের বেশি আসতেছে, ডি তে আমাদের কম আসবে। যেখানে আমাদের হিট বেশি আসবে, সেইখানে আমাদের মাইক্রোস্ট্রাকচারালের পরিবর্তনটাও আমাদের বেশি আসবে। কিভাবে বেশি আসবে আমরা সেগুলো আমরা দেখতেছি, হ্যাঁ, আমরা এগুলো দেখবো। ওকে স্যার। একইভাবে আমাদের যদি একটা টেম্পারেচার প্রোফাইল যদি আমরা দেখি, টেম্পারেচার আমাদের প্রোফাইল যদি দেখি, ফিউশন জোনে হচ্ছে আমাদের কি হবে, টেম্পারেচার সবচেয়ে বেশি থাকবে। তারপর আস্তে আস্তে যত দূরে যেতে থাকবো, তত আমাদের টেম্পারেচার কমতে থাকবে। একটা পার্টিকুলার জায়গা যাওয়ার পরে আমাদের টেম্পারেচার গুলো মনে করো যখন স্টিলের বেলা যদি হয় 400-500 তে যখন নেমে আসবে, তখন আমাদের আর টেম্পারেচার নিয়ে আমরা আর অত মাথা খাবো না, তখন আমরা তাকে বলবো হচ্ছে আনএফেক্টেড বেজ মেটাল। আনএফেক্টেড বেজ মেটাল, ঠিক আছে? তখন তাকে আমরা আনএফেক্টেড বেজ মেটাল বলবো। যদি আমাদের কি হচ্ছে, এখানে টেম্পারেচার আমাদের অ্যাটলিস্ট 1500-র মতো থাকছে, আমাদের হিট অ্যাফেক্টেড জোনে হচ্ছে আমাদের দুইটা ভাগ যদি আমরা করি, হিট অ্যাফেক্টেড জোনে আমাদের হতে পারে টেম্পারেচার 1000 ডিগ্রি বা তারও বেশি থাকতে পারে। আবার হচ্ছে এই যে এখানে আমাদের 1000 ডিগ্রির উপরে থাকবে। আবার হচ্ছে আমাদের দেখা গেল যে 500 থেকে 800 থাকতে পারে। আস্তে আস্তে আমাদের টেম্পারেচার কমবে, 500, 400, 300 নিচে যখন চলে আসবে স্টিলের বেলা, তখন আর আমাদের ম্যাক্সো স্ট্রাকচারে কোনো পরিবর্তন হবে না, তখন হচ্ছে আমরা তাকে আনএফেক্টেড বেজ মেটাল বলবো, বা ডাইরেক্ট শুধু বেজ মেটালও বলতে পারি। এইখানে দেখানো হচ্ছে যে বিভিন্ন রকম ইন্ডেন, হ্যাঁ, এই যে ফিউশন জোন দেখো, আমাদের এই যে গ্রেন গুলো ফিউশন জোনে থেকে আমরা এইভাবে করে ডট 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 করে 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 প্রচুর হার্ডনেস নিলাম। ওই যে আমরা এর আগে সেশনালে দেখেছিলাম না, বিভিন্ন জায়গাতে আমরা হার্ডনেস নিলাম। তো এখানে আমরা বিভিন্ন রকমের হার্ডনেস নেওয়া হলো। এটা সবসময় যে এরকমই হবে নট নেসেসারিলি। যেখানে দেখো বেস মেটালের হার্ডনেস হচ্ছে মনে করো আমাদের এই লেভেলের, হ্যাঁ, এইভাবে এইটা হচ্ছে আমাদের মনে করো বেস মেটালের হার্ডনেস। সেই তুলনায় হ্যাজে কি হয়েছে, হার্ডনেস বেড়ে গেছে না কমে গেছে? আচ্ছা, আর আগে আরেকটু বলে আসি। এইটা হচ্ছে আমাদের সেন্ট্রাল লাইন, জিরো ধরেছে। এই হচ্ছে জিরোটা ধরে নিলাম হচ্ছে আমাদের এই আমাদের এইখানে আছে, হ্যাঁ, ওয়েল জোনে আমাদের জিরোটা আমরা ধরে নিলাম। এইখান থেকে আমি আস্তে আস্তে ডান দিকে যাচ্ছি, আবার সেম জিনিস আমি বাঁ দিকেও যেতে পারি। তো আমি আস্তে আস্তে ফিউশন জোন, মনে করি এই হচ্ছে আমাদের ফিউশন জোন থেকে আমি আস্তে আস্তে হিট অ্যাফেক্টেড জোনে গেলাম, এই যে এই অংশটুকু।
1 থেকে 4 হচ্ছে হিট হ্যাবিটেট জোনে, 1 থেকে 4 হচ্ছে আমাদের হিট হ্যাবিটেট জোন, এই যে 1 2 3 4 এই মানে এই 4 মিলিমিটার পর্যন্ত হচ্ছে আমাদের হিট হ্যাবিটেট জোনে। তারপর আস্তে আস্তে এই 5 মিলি থেকে 16 মিলি পর্যন্ত হচ্ছে আমাদের বেজ মেটাল, হ্যাঁ, এই বেজ মেটাল হচ্ছে এইটুকু। তো এখন আমরা যদি এটাকে দেখি, যদি আমরা মানে এটার সাথে এটা কিন্তু মানে ওইভাবে করে করা না আর কি, সিনক্রোনাইজ করা না ছবিটা, মানে এইটার পজিশন এখানে পজিশন একভাবে দেখানো নাই। তো এখন যেটা হচ্ছে আমরা দেখি ফিউশন জোনে হার্ডনেস আমরা কি পাচ্ছি, বেস মেটাল থেকে বেশি পাচ্ছি, আবার হ্যাজে আমরা কম পাচ্ছি, তাই না, এই পার্টিকুলার ক্ষেত্রে। তো আবার উল্টোটাও হতে পারে, যে আমার আসলে কোন ধরনের গ্রেন স্ট্রাকচার আছে সেই হিসাবে আমাদের হ্যাজে হার্ডনেস বাড়তেও পারে বেস মেটালের থেকে, আবার ওয়েল্ড জোন বা ফিউশন জোনেও আমাদের হার্ডনেস কমে যেতে পারে। তো আমাদের প্রোফাইলগুলো সাধারণত এই টাইপেরই হয়, দেখা গেল যে এরকম হার্ডনেস অনেক বেশি আছে, হ্যাজে যে কমে গেল, আবার আস্তে আস্তে বেস মেটালে তারপরে যে এরকম আমরা পেলাম। আবার উল্টোটাও হতে পারে, যে আমাদের ওয়েল্ড জোনে আমরা বেস মেটালে যা পাচ্ছি, আমাদের হ্যাজে দেখা গেল যে কমে গেছে, বেস মেটালে আরো কমে যেতে পারে, সরি ওয়েল্ডের জন্য আরো কমে যেতে পারে। তো আমাদের যাই হোক এটা ম্যাটেরিয়াল টু ম্যাটেরিয়াল ভ্যারি করে, এইভাবে করে আমরা প্রোফাইল গুলো তৈরি করি, ঠিক আছে। হার্ডনেসের প্রোফাইল, এটা হচ্ছে হার্ডনেসের প্রোফাইল। তো বেসিক্যালি হার্ডনেস আমাদের মাইক্রোস্ট্রাকচার কি হবে, এটা তোমাদের সেশনালের জন্য লাগবে, আমরা এটা আগেও দেখেছি ছবিটা। এইটা হচ্ছে মনে করো ম্যাক্সিমাম টেম্পারেচার, এইভাবে করে করে আস্তে আস্তে আমাদের টেম্পারেচার কমলো। এখন বেসিক্যালি এখানে আমাদের কি হচ্ছে, এই জায়গাটা হচ্ছে আমাদের ফিউশন জোন, আমাদের ফিউশন জোন আমরা জানি। তারপরে হচ্ছে আমাদের পিএমজি থাকলো, এই যে সাদা জায়গাটা হচ্ছে আমাদের পিএমজি থাকলো। তারপরে একটা অংশ হচ্ছে আমাদের গ্রেন গ্রোথ, তারপর হচ্ছে রিক্রিস্টালেশন। গ্রেন গ্রোথ একটা জোন হচ্ছে গ্রেন গ্রোথ হবে, তারপর হচ্ছে রিক্রিস্টালেশন জোন হবে, তারপরে হচ্ছে আমাদের পার্শিয়ালি রিক্রিস্টালেশন জোন, তারপর হচ্ছে আমাদের পার্শিয়ালি ট্রান্সফরমেশন জোন, যে আমাদের কিছু ট্রান্সফরমেশন হলেও হতে পারে। তারপর হচ্ছে টেম্পার্ড জোন, বর্ণানো যাই হোক স্টিলে বা হাই কার্বন স্টিলে সেগুলো থাকবে, মার্টেন সাইড ওগুলো থাকলে। তারপর হচ্ছে আমাদের আনএফেক্টেড জোন। এখন বেসিক্যালি তাহলে আমাদের এখানে কি হচ্ছে, গ্রেন গ্রোথ কখন হবে, গ্রেন গ্রোথ কখন হয়, আমাদের গ্রেন গ্রোথ কখন হয়, হাই টেম্পারেচারে যখন আগে থেকে থাকা প্রি এক্সিস্টিং গ্রেন গুলো খুব খুব বেশি এলংগেটেড হয় বা অন্য কোনো শেপে থাকে, তখন আসলে তারা তারা রিয়ারেঞ্জ হতে হতে থাকে, কিংবা ছোট ছোট সাব গ্রেন ফর্ম করে। তারপরে সাব গ্রেন গুলো যখন আস্তে আস্তে মার্জ করে গ্রেন ফর্ম করে, সেই গ্রেন গুলো আস্তে আস্তে ডিফিউশনের কারণে কারণে বড়গুলো বাড়তে থাকে আর ছোটগুলো এর মধ্যে অ্যাবজর্বড হয়ে যায়। ফলে টেম্পারেচার বাড়তে থাকলে আচ্ছা এবং তারপর এই ছোট ছোট গ্রেন গুলো মার্জ হয়ে গেলে তারপর এর কাজ শুরু হয়। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাহলে আমরা একটু এখন যাই, আমরা আস্তে আস্তে একটু দেখি আমাদের কি হচ্ছে। তো আমরা খেয়াল রাখি, আমাদের ফিশন জোন হলো, তারপরেই হচ্ছে পিএমজেড এর পরেই হচ্ছে আমাদের গ্রেন গ্রোথ একটা রিজিয়ন পাবো, তারপরে হচ্ছে রিক্রিস্টালেশন পাবো, তারপর আস্তে আস্তে আমরা বেজ মেটাল পাবো, ঠিক আছে। গ্রেন গ্রোথ হলে আমাদের হার্ডনেস কি হবে, বাড়বে না কমবে? কমে যাওয়াই তো স্যার উচিত। হ্যাঁ, হল প্যাচ আমাদের তাই বলে কমে যাবে। তাহলে আমাদের কি হচ্ছে, যত আমাদের গ্রেন গ্রোথ হবে, হ্যাজে যদি গ্রেন গ্রোথ হয় তার মানে হ্যাজে সেই জায়গাটাতে আমাদের হার্ডনেস কমে যাবে। তো আমরা ম্যাটেরিয়ালকে যে কোনো সরি মেটালকে আমরা সাধারণত স্ট্রেংথেনিং করি কিভাবে, সলিড সলিউশন হার্ডেনিং করতে পারি, ওয়ার্ক হার্ডেনিং করতে পারি, প্রেসিপিটেশন হার্ডেনিং করতে পারি, ট্রান্সফরমেশন হার্ডেনিং করতে পারি, নানান ভাবে আমরা করতে পারি। সলিউশন হার্ডেনিংটাই হচ্ছে আমাদের আমাদের ওয়েল্ডিং এর সাথে কোনো সম্পর্ক নাই, এটা এটা আমাদের কোনো পরিবর্তন হবে না। তো বাকি যেগুলো হচ্ছে পরের গুলো হচ্ছে আমাদের হ্যাজে আমাদের কি ধরনের হিটিং করছি, হিটিং রেট কুলিং রেট কি হচ্ছে, সেগুলোর কারণে আমাদের ওয়ার্ক হার্ডেনিং, প্রেসিপিটেশন হার্ডেনিং, ট্রান্সফরমেশন হার্ডেন যে অ্যালয় যেগুলো ছিল সেগুলোর প্রপার্টিতে অনেক আমরা পরিবর্তন নিয়ে আসতে পারি, যদি আমাদের হ্যাজে আমাদের এই পরিবর্তনগুলো হবে। হ্যাজে আসলে কি হচ্ছে, আমাদের মেল্টিং হবে না, টেম্পারেচার পিক টেম্পারেচার এত বেশি না যে সেখানে মেল্টিং হবে, আবার অতটুকুই বেশি যেখানে হচ্ছে ম্যাটেরিয়ালের মেকানিক্যাল প্রপার্টিকে আমি পরিবর্তন করার জন্য যে মাইক্রোস্ট্রাকচারাল চেঞ্জ যেটা আনতে হবে সেটা আমরা নিয়ে আসতে পারবো। এখন বেসিক্যালি আমাদের কি হয়, একটা যখন কোল্ড ওয়ার্কিং করি, যখন বা ওয়ার্ক হার্ডেনিং করছি, তখন কি হচ্ছে, প্রথমে তাকে কোল্ড ওয়ার্ক করলাম মানে হচ্ছে আমি তাকে প্লাস্টিক্যালি ডিফর্ম করলাম। প্লাস্টিক্যালি ডিফর্ম কিভাবে করলাম, রোলিং এর মাধ্যমে করলাম বা এক্সট্রুশনের মাধ্যমে করলাম, বন্য ফোর্জিং বন্য কোনো মেথডে করলাম, ডিসলোকেশন তৈরি হচ্ছে। এই ডিসলোকেশন আগের ডিসলোকেশন গুলো মিলিয়ে কি হচ্ছে, ডিসলোকেশন ট্যাঙ্গল তৈরি হচ্ছে। আমরা দেখেছি না যেরকম এরকম এরকম করে ডিসলোকেশন ট্যাঙ্গল আমরা 3:1 দেখেছিলাম, আমাদের ডিসলোকেশন ট্যাঙ্গল হল। এই ডিসলোকেশন ট্যাঙ্গল গুলো আলটিমেটলি কি করবে,
নতুন নতুন যদি ডিসলোকেশন জেনারেট হয় ফ্র্যাঙ্ক লুপ বা আমরা অন্য কোনো মেথডে যদি আমাদের তৈরি হয়, সেগুলো মুভমেন্টকে বাধা দিবে। যত বাধা দিবে তত আমাদের কি হবে, আমাদের তত স্ট্রেংথ তত বেড়ে যাবে। সেটা হচ্ছে আমাদের কোল্ড ওয়ার্কিং এর মেইন টার্গেট হচ্ছে সেটাই। ঠিক আছে, ম্যাটেরিয়ালের আমরা স্ট্রেন হার্ডেন করছি, করে আমি তাকে ওয়ার্ক হার্ডেন করছি। এটা সাধারণত কোল্ড ওয়ার্কিং এর মাধ্যমে আমরা করে থাকি। তো সেটাই হচ্ছে আমাদের এক ধরনের মেথড আর কি। এখন রিক্রিস্টালেশন কি হয়, আমরা যে যে কোল্ড ওয়ার্কিং করলাম বা ওয়ার্ক হার্ডেনিং করলাম, সেটা বেশিরভাগ ম্যাটেরিয়ালের এই যে এখানে করতে যে যেই পরিমাণ এখানে ওয়ার্ক হলো, সেটার ফলে যে এনার্জি যেটা আসলো, সেই এনার্জিটা হচ্ছে আমাদের হিট হিসেবে ডিসিপেট হয়ে যাবে। কিন্তু কিছু একটা অংশ থেকে যাবে যেটাকে আমরা স্টোরড এনার্জি বলি। হ্যাঁ, স্টোরড এনার্জিও বলি, স্ট্রেন এনার্জিও বলি। আমরা স্টোরড এনার্জিও বলতে পারি, স্টোরড বা স্ট্রেন এনার্জি তাকে বলতে পারি। যখন আমরা তাকে আস্তে আস্তে হিট আপ করবো, মানে তাকে আমরা অ্যানিল করব, তখন যে স্টোরড এনার্জি যেগুলো ছিল আস্তে আস্তে সেগুলো কি করবে, রিক্রিস্টালাইজ, সেগুলোর কারণে হচ্ছে আমাদের এই স্টোর এনার্জিটাকে রিলিজ করে দেবে। রিলিজটা কিভাবে করবে, আস্তে আস্তে রিক্রিস্টালেশন হবে। ডিফর্ম যে গ্রেনগুলো ছিল কোল্ড ওয়ার্ক হলে কি হয়, সাধারণত আমরা জানি কি একটু আমাদের লম্বা লম্বা প্যানকেক স্টাইলের আমাদের গ্রেনগুলো তৈরি হয়ে যাবে। হ্যাঁ, সেগুলোর ভিতরে প্রচুর পরিমাণে ডিসলোকেশনও থাকবে। তো সেগুলো দেখা যাবে যে স্ট্রেন ফ্রি গ্রেন কিভাবে হবে, ডিসলোকেশন ফ্রি গ্রেন যদি হয় তার মানে সেখানে হচ্ছে আমাদের স্ট্রেন ফ্রি গ্রেন তৈরি হবে। আমরা সাথে আমরা চেষ্টা করতে পারি যে সেগুলোকে স্ট্রেন ফ্রি আমরা ছোট ছোট আমরা গ্রেন তাকে আমরা তৈরি করব। সেটা হচ্ছে আমাদের রিক্রিস্টালাইজেশন। রিক্রিস্টালাইজেশন হচ্ছে ড্রাইভিং ফোর্সটা কে হচ্ছে স্টোরড এনার্জি, যেটাকে আমরা স্ট্রেন এনার্জি বলতে পারি বা স্টোরড এনার্জিও বলা হয়। সেটা হচ্ছে আমাদের ওয়ার্ক হার্ডেন ম্যাটেরিয়াল যদি হয়, সেটার জন্য ড্রাইভিং ফোর্স হচ্ছে আমাদের রিক্রিস্টালেশন হওয়ার জন্য সেটা হচ্ছে আমাদের ড্রাইভিং ফোর্স। হলে কি হবে, আমরা আস্তে আস্তে ছোট, এই ছবিটার দরকার নেই, এটা বাদ। ছোট ছোট আমরা গ্রেন আমরা তৈরি করব। ছোট ছোট গ্রেন গুলো হচ্ছে রিফাইন্ড গ্রেন, যেগুলো হচ্ছে আমাদের রিক্রিস্টালাইজেশন, রিক্রিস্টালাইজড গ্রেন। এখন হচ্ছে আমাদের রিক্রিস্টালাইজেশন হচ্ছে আমাদের যত টেম্পারেচার বাড়বে, যত টাইম বাড়বে, তত হচ্ছে আমাদের রিক্রিস্টালাইজেশন তত হচ্ছে আমাদের বাড়বে। দেয়ারফর দ্য স্ট্রেংথ অফ অর হার্ডনেস, যদি বলি স্ট্রেংথ না বলে হার্ডনেস বলি, সেটা আমাদের সহজ হয়। হার্ডনেস অফ এ ওয়ার্ক হার্ডেন ম্যাটেরিয়াল, ওয়ার্ক হার্ডেন ম্যাটেরিয়ালের হার্ডনেস বেস মেটাল অনেক বেশি থাকবে। যত আমাদের অ্যানেলিং করব বা অ্যানেলিং এর টেম্পারেচার বা টাইম যত বাড়াবো, তত আমাদের তার হার্ডনেস কি হবে, ড্রপ করতে থাকবে, তাই না? কারণ কি, আমাদের ডিসলোকেশন সহ যে বড় বড় ছোট ছোট আমাদের প্যানকেক স্টাইলের যে গ্রেন গুলো ছিল, সেগুলো থেকে আমাদের কি হচ্ছে, সফট গ্রেন তৈরি হচ্ছে। সফট গ্রেন এই কারণে বলছি, সেগুলোর ভিতরে কোনো ডিসলোকেশন নাই। সেটা টাফনেস বাড়বে, ডিফারেন্ট ইস্যু, হল পেস তাই বলবে। কিন্তু হচ্ছে আমাদের ইন জেনারেল সে স্ট্রেন ফ্রি ডিসলোকেশন ফ্রি গ্রেন যখন তৈরি করবে, সে তুলনামূলকভাবে সে সফটওয়্যার হিসেবে সে কাজ করবে। যার জন্য তার স্ট্রেংথ, আমরা যত আমরা অ্যানেলিং যত টেম্পারেচার যত বাড়বে বা টাইম যত বাড়াবো, তার স্ট্রেংথ বা হার্ডনেস তত ড্রপ করবে। এখন আমরা রিক্রিস্টালেশন টেম্পারেচার দেখি ভিন্ন ভিন্ন মেটালে কিরকম হয়। অ্যালুমিনিয়াম ম্যাগনেসিয়াম যেগুলো আছে, সেগুলো তো নর্মালি 150 থেকে 200-র মধ্যে সাধারণত আমরা রিক্রিস্টালেশন পেয়ে যাই। স্টিলের বেলায় আমরা অলমোস্ট 450-500-তে গেলেই হচ্ছে আমরা সেখানে আমাদের তার রিক্রিস্টালেশন টেম্পারেচার রিচ করে। তার মানে কি, যদি মোটা দাগে ধরে নেই রিক্রিস্টালেশন টেম্পারেচার, যদি এগুলো অনেক ফ্যাক্টরের উপর নির্ভর করবে, ধরে নিলাম এটা কোনো মানে পার্মানেন্ট কোনো প্রপার্টি না আর কি। ধরে নিলাম স্টিলের বেলায় আমার যদি 500 ডিগ্রি যদি টেম্পারেচার যদি আমার একটা ওয়ার্ক হার্ডেন ম্যাটেরিয়ালের মধ্যে রিচ করে, তখন সে সেখানে রিক্রিস্টালেশন হওয়ার জন্য সে ট্রাই করবে। রিকভারি কি হয়, রিকভারি কখন হয় আমাদের, আমরা পড়েছি রিক্রিস্টালেশন হওয়ার আগে রিকভারি হয়, ঠিক না? ওই যে ডিসলোকেশন গুলোকে তারা একটু রিঅ্যালাইন করার চেষ্টা করে। তো এটার জন্য যে পরিমাণ আমাদের মানে ওরকম ভাবে প্রপার্টির কোনো চেঞ্জ আসে না। তো ওয়েল্ডিং এর বেলায় এটা আমাদের জন্য অতটা গুরুত্বপূর্ণ না। ওয়েল্ডিং এ আমাদের গুরুত্বপূর্ণ হচ্ছে কারণ রিকভারি হয়ে আমাদের সেখানে রিক্রিস্টালেশন হয়ে যাবে, আমাদের আলাদা করে থাকবে না, কারণ এখানে থার্মাল সাইকেল গুলো খুবই শার্প। গ্রেন গ্রোথটা হচ্ছে আমাদের সমস্যা। গ্রেন গ্রোথটা কখন হবে, রিক্রিস্টালেশন হয়ে যাওয়ার পরে গ্রেন গ্রোথ হবে। তার মানে কি, এর আগে এই যে আমরা এখানে যেটা বলেছিলাম, এই যে গ্রেন গ্রোথটা কখন হবে, এই গ্রেন গ্রোথটা হবে সে আগে রিক্রিস্টালাইজেশন কমপ্লিট হয়েছে, আর এক্স রিক্রিস্টালাইজেশন। হ্যাঁ, রিক্রিস্টালাইজেশন হয়ে যাওয়ার পরও সে যখন আরেকটু দম ফেলার সময় পেলো, সে যখন আরেকটু সময় পাচ্ছে, টেম্পারেচার পাচ্ছে, তখন সে গ্রেন গ্রোথ হবে, ঠিক আছে? না হলে গ্রেন গ্রোথটা হবে না। গ্রেন গ্রোথটা তাহলে কি হলো, আপন কমপ্লিশন অফ রিক্রিস্টালাইজেশন গ্রেন টেন্ডস টু গ্রো। ড্রাইভিং ফোর্স ফর গ্রেন গ্রোথ হচ্ছে সারফেস এনার্জি। আমি হচ্ছে সারফেস এনার্জি তাহলে কমাতে পারি যদি আমি ছোট ছোট, সরি, যদি আমি নাম মানে অল্প কয়েকটা বড় বড় গ্রেন নিয়ে আসতে পারি, তাহলে টোটাল সারফেস আমাদের আমাদের মানে বাউন্ডারি এরিয়া যদি কমায় যাই, তাহলে আমাদের সারফেস এনার্জিটাকে আমি সেভাবে মিনিমাইজ করতে পারি। তার মানে সেটা হচ্ছে আমাদের
গ্রেন গ্রোথ হতে আমাদের সাহায্য করবে। এই ছবিটা আমি মনে হয় তোমাদের 3-1 দেখিয়েছিলাম। এটা হচ্ছে একটা কোল্ড ওয়ার্ক করা একটা স্টিল, স্টিল না, একটা অ্যালুমিনিয়াম অ্যালয়, বা একটা জাস্ট একটা ম্যাটেরিয়ালি বলি, একটা মেটাল। এটার ভিতরে কালো কালো যেগুলো দেখতে পাচ্ছি ছোট ছোট, এগুলো হচ্ছে আমাদের ডিসলোকেশন। আর এই যে বড় যেগুলো, এগুলো হচ্ছে আমাদের গ্রেন বাউন্ডারি। এখানে কয়টা গ্রেন আছে? 1 2 3 4 5 6 7 8 9 10টা গ্রেন আছে। এই 10টা গ্রেনকে যখন আমি কোল্ড ওয়ার্ক করা অবস্থায় এরকম থাকলো, প্রচুর পরিমাণে ডিসলোকেশন আছে, স্টোরড স্ট্রেন এনার্জি বা স্টোরড এনার্জি যেভাবে বলো, সেটা দেখা যাচ্ছে, আমি প্রমাণই পাচ্ছি যে ডিসলোকেশন রয়ে গেছে প্রচুর। এখন তাকে যখন আমরা আস্তে আস্তে হিট দিলাম, হিট দিলে কি হবে? এই যে ছোট ছোট যে ডিসলোকেশন যেগুলো এটার ভিতরে ইচ্ছা মতো সে তার মতো করে ওরিয়েন্টেড হয়েছিল, সে কি করবে? অ্যানাহিলেট হয়ে আস্তে আস্তে একটু আমাদের কি করবে? আমরা পড়েছিলাম না, পলিগনাইজেশন হয়ে তারা আস্তে আস্তে একটার উপর একটা অ্যালাইন্ড হবে, ঠিক না? যে যদি আমরা এজ ডিসলোকেশনের কথাই বলি, এভাবে করে করে তারা আস্তে আস্তে অ্যালাইন্ড হবে, এভাবে করে করে তারা অ্যালাইন্ড হবে। তারা যদি এভাবে করে করে অ্যালাইন্ড হয়ে যায়, তখন আমাদের কি হবে? একটা সাবগ্রেন তৈরি হচ্ছে। সাবগ্রেনটাকে যদি আমি আস্তে আস্তে সময় সময় পাই, সাবগ্রেন থেকে ছোট ছোট আমাদের এরকম মানে সাবস্ট্রাকচার থেকে আমি এরকম ছোট ছোট সাবগ্রেন আমরা তৈরি করবো, যেটা হচ্ছে এই যে গ্রেনের ভিতরে আমরা ছোট ছোট এরকম করে আমরা সাবগ্রেন গুলো পাচ্ছি। তারপরে যদি আরেকটু সময় ধরে তাকে আমি সময় দিই, তখন কি হবে? সাবগ্রেন গুলো থেকে আস্তে আস্তে আমাদের ছোট ছোট গ্রেন তৈরি হওয়া শুরু করবে। এইখানে দেখো, সাবগ্রেন গুলো ছিল এই যে ছোট ছোট, এগুলো হচ্ছে আমাদের সাবগ্রেন, একটা সাবগ্রেন এভাবে করে করে সাবগ্রেন বড় গ্রেনের ভিতরে, প্যারেন্ট গ্রেনের ভিতরে। এখন প্যারেন্ট গ্রেনের ভিতরে কয়েকটা সাবগ্রেন মিলে এমন তাদের লো অ্যাঙ্গেল গ্রেন বাউন্ডারি গুলোকে চেঞ্জ হয়ে তারা হাই অ্যাঙ্গেল গ্রেন বাউন্ডারি তৈরি করবে, 15 ডিগ্রির উপরে গ্রেন মিস ওরিয়েন্টেশন অ্যাঙ্গেল থাকবে। এইগুলো হচ্ছে আমাদের হাই অ্যাঙ্গেল গ্রেন বাউন্ডারি সহ আমাদের কিছু আমাদের মাইক্রোস্ট্রাকচার তৈরি হলো, সরি গ্রেন তৈরি হলো। এইগুলো হচ্ছে আমাদের রিফাইন্ড গ্রেন। এই রিফাইন্ড গ্রেন গুলোর ভিতরে কোনো ডিসলোকেশন আছে? নাই, কোনো ধরনের ডিসলোকেশন তার ভিতরে নাই। কারণ যখন সে সাবগ্রেন তৈরি করেছে, সাবগ্রেন তৈরি করার সময় ভিতরের যে ডিসলোকেশন গুলো, সেগুলো সব হচ্ছে এইভাবে করে করে তারা নিজেদেরকে নতুন ওরিয়েন্টেশনে নিয়ে গেছে, নিয়ে তারা এরকম সাবগ্রেন তৈরি করে সাবস্ট্রাকচার তৈরি করেছে, সাবগ্রেন তৈরি হয়েছে, সেখান থেকে আমাদের রিফাইন্ড গ্রেন পেয়েছি। এখন যদি আরো সময় ধরে তাকে হিট আপ করি, এই দেখো এই এই যে এই যে রিফাইন গ্রেন গুলো কোথায় তৈরি হচ্ছে? আমাদের গ্রেনের আগের যে প্যারেন্ট গ্রেন যেটা ছিল, এটার ইন্টেরিয়রে তৈরি হচ্ছে, এটা গ্রেন বাউন্ডারিতে তৈরি হচ্ছে, মানে সব জায়গাতে সে তৈরি হচ্ছে। যখন তাকে আমরা আরো হিট আপ করবো, তখন কি করবে? পুরোনো গ্রেন বাউন্ডারি গুলো কনজিউম হয়ে যাবে, এগুলো গ্রেন বাউন্ডারি মাইগ্রেশন বলে। হ্যাঁ, আমাদের গ্রেন বাউন্ডারি মাইগ্রেশন হবে, মাইগ্রেশন হয়ে ছোট ছোট গ্রেন গুলো আলটিমেটলি এই এই বড় প্যারেন্ট মেটালে কোনো গ্রেন বাউন্ডারি গুলো আর থাকবে না, গ্রেন বাউন্ডারি মাইগ্রেশনে আলটিমেটলি পুরোটা আমাদের একটা রিফাইন্ড একটা স্ট্রাকচার তৈরি হবে। এটা হচ্ছে পুরোপুরি রিক্রিস্টালাইজড আমাদের একটা স্ট্রাকচার এই জায়গাতে আমরা পাবো। এই যে রিক্রিস্টালাইজ স্ট্রাকচার আমরা যেটা পেলাম, সেটা হচ্ছে আমাদের, তাহলে এটাকে বলছে আমাদের রিফাইন্ড স্ট্রাকচার। এটা পেলাম আমরা রিফাইন্ড স্ট্রাকচার। আমরা একটু আগে যে ছবিতে দেখেছিলাম রিক্রিস্টালাইজেশন জোন, সেটা হচ্ছে আমাদের এই অংশটা। এখন আমাদের আমাদের এই রিকভারিটা আমাদের এখানে জরুরি না কেন? রিকভারি থেকে আমরা রিফাইন পাচ্ছি, মানে ওই একই জায়গাটায় আমাদের চেঞ্জ হয়ে যাচ্ছে। কেন? আমাদের হাই থার্মাল সাইকেল, সে কুইক আমাদের এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে আমাদের জন্য, সেজন্য এটা অত ইম্পর্টেন্ট না। তারপরে যদি তাকে আমি এক্সট্রা সময় যদি দেই, এই রিফাইন্ড গ্রেন গুলো আস্তে আস্তে বড় হবে। বড় হবে কি? এই যে ছোট ছোট দেখা গেলো দুটো তিনটে গ্রেন মিলে আবার গ্রেন বাউন্ডারি মাইগ্রেশন হয়ে দুটো তিনটা মিলে একটা 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 বড় গ্রেন তৈরি করবে। এভাবে করে করে আস্তে আস্তে আমাদের গ্রেনের সংখ্যা বাড়তে থাকবে। এরকম দেখা গেলো 4-5টা এরকম মিলে মিলে তারা এরকম করে একটা বড় গ্রেন তৈরি করবে, এভাবে করে হতে থাকবে। আবার কিছু অ্যালুমিনিয়াম অ্যালয়তে হয় অ্যাবনর্মাল গ্রেন গ্রোথ, কিছু গ্রেন গ্রোথ হচ্ছে আবার দু একটা আমাদের অনেক বেশি পরিমাণে আমাদের গ্রেন গ্রোথ হয়, সেটা আমাদের বিয়ন্ড আওয়ার স্কোপ, এটা আমাদের জানার দরকার নেই। এই ছবিটা না দেখালেও চলবে। আমাদের এইটুকু পর্যন্ত হচ্ছে আমাদের গ্রেন গ্রোথ। তার মানে এখানে হচ্ছে আমাদের জি জি গ্রেন গ্রোথ, আর এই জায়গাটা হচ্ছে আমাদের আর এক্স রিক্রিস্টালাইজেশন। তো রিক্রিস্টালাইজেশন আমাদের হতে পারে, গ্রেন গ্রোথ হতে পারে, ডিপেন্ডিং অন আমাদের কত টেম্পারেচারে কতক্ষণ ধরে আমরা রাখছি। এখন হচ্ছে like recrystallization, strength of grain growth increases with increasing handling temperature and time. ঠিক আছে, আবার আমরা গ্রেন গ্রোথকে ইনহিবিট করতে পারি, বাধা দিতে পারি কিভাবে? যদি আমি সেটার ভিতরে স্পেশাল কিছু পার্টিকেল থাকে, পার্টিকেল গুলো যদি আমাদের পিনিং করে, হ্যাঁ, গ্রেন বাউন্ডারিকে যদি সে পিনিং করে রেখে দেয়, গ্রেন বাউন্ডারিকে যদি সে পিনিং করে রেখে দেয়, যেরকম স্টিলে বলে কার্বাইড, নাইট্রেট, এই পার্টিকেল গুলো হচ্ছে গ্রেন গ্রোথকে করে কি গ্রেন বাউন্ডারি গুলোকে জাস্ট পিন করে রেখে দেয়। আমাদের যে মানে যেরকম মনে করো বোর্ডের মধ্যে আমরা পিন গেঁথে রাখতে পারি না, এরকম করে তার পিন করে রেখে দেয়। এরকম করে পিন করে যদি রেখে দেয়, তাহলে হচ্ছে যে আমাদের কি কি বলা যায়, তাহলে হচ্ছে আমাদের গ্রেন গ্রোথকে তারা আটকে রাখবে, তারা গ্রেন গ্রোথ হতে দিবে না।
কিন্তু যদি তারা ওয়েল্ডিং এর সময় দেখা গেল যে এনাফ টেম্পারেচার পেয়ে তারা যদি পুরোপুরি ডিজলভ হয়ে যায়, হ্যাঁ, দেখা গেলো যে সলিউশনে চলে গেল, তারা প্রেসিপিটেট হিসেবে নাই, তখন তারা আর এই সেই বাধাটা দিবে না। তো পুরোটা নির্ভর করবে আসলে গ্রেন গ্রোথ হবে কিনা, তুমি কোন টেম্পারেচারে আসছো সেটার উপরে। এখানে একটা স্টেনলেস স্টিল 304, একটা স্টেনলেস স্টিল যেটা ওয়ার্ক হার্ডেন করা আছে। এখন হচ্ছে যে এইটা হচ্ছে মনে করো আমাদের এমনি ওয়ার্ক হার্ডেনিং করি নাই, কিছুই করি নাই, জাস্ট কাস্টিং করলাম, কাস্টিং করার পরে ওয়ার্ক হার্ডেনিং এর আগের অবস্থা। ওয়ার্ক হার্ডেনিং করার পরে দেখো ভিতরে প্রচুর পরিমাণে টুইনিং সহ অনেক কিছু আমাদের দেখা যাচ্ছে, তাই না? এই যেখানে প্রচুর টুইনিং টুইনিং দেখা যাচ্ছে, এই যে টুইনিং আছে। টুইনিং কি মনে আছে? গ্রেনের এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত যাবে আমাদের টুইন্ড অবস্থা, স্ট্রাকচার আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, এটা হচ্ছে, এটাকে আমরা বললাম আমাদের বেস মেটাল। এই বেস মেটালটাকে আমি আস্তে আস্তে তাকে হিট আপ করলাম, সরি ওয়েল্ডিং করলাম। ওয়েল্ডিং করলে আমাদের কি হবে? ওয়েল্ডিং করলে কি হবে? আমাদের মাইক্রোস্ট্রাকচার আমরা পাবো। মাইক্রোস্ট্রাকচার ওয়েল্ডিং করলে আমরা মাইক্রোস্ট্রাকচারে কি পাবো? আমাদের আমরা জানি এইখানে যদি হয়, এটা যদি আমাদের ওয়েল ফিউশন জোন বা ওয়েল জোন বলি, বাইরে হচ্ছে আমাদের হ্যাজ হবে, এই জায়গাটা হচ্ছে আমাদের হ্যাজ, তার বাইরে হচ্ছে আমাদের বিএম বেস মেটাল, এই জায়গাটা হচ্ছে আমাদের হ্যাজ, এইচ এ জি, হ্যাজ। তো আমাদের এরকম করে বেস আমাদের থাকলো, তাহলে আস্তে আস্তে আমাদের এই যে বেস মেটাল, হ্যাঁ বিএম, সরি বিএম বেস মেটালের যে আমাদের ইফেক্ট যেটা ছিল ওয়ার্ক হার্ডেনিং ইফেক্ট, সেটা এদিকে যদি আস্তে আস্তে যেতে থাকে, তাহলে কি ইফেক্টটাকে আমাদের আরো প্রমিনেন্ট হবে নাকি আরো লুজ করব? আর লুজ করব। কারণ কি আস্তে আস্তে ফিউশন জোনে যত যাব, ফিউশন জোনে তো সম্পূর্ণ ডিফারেন্ট স্ট্রাকচার তৈরি হয়ে যাবে, ঠিক না? কলামনার ডেনড্রাইট চলে আসবে। আর হিট অ্যাবেটের জোনে আমাদের চেঞ্জ হবে, কারণ কি আমরা জানি কি আমরা যদি ওয়ার্ক হার্ডেন অবস্থায় থাকে, সেটাকে যদি আমি সময় দিই, সে রিক্রিস্টালেশন হবে, গ্রেন গ্রোথ হবে। আচ্ছা, আমরা সেটা একটু প্রমাণ আমরা দেখি। এখানে আমাদের কিছু, এই যে এখানে আমাদের কিছু এই যে কার্বাইড গুলো, এই যে ছোট ছোট কার্বাইড গুলো গ্রেন বাউন্ডারিতে কার্বাইড প্রেসিপিটেট দেখাচ্ছে, এটা আমাদের আপাতত বাদ দিই। আমরা এখন যদি দেখি, এটা ছিল আমাদের বেস মেটাল। এই দেখো বেস মেটালের গ্রেন গুলো ছিল এরকম বেস মেটাল। এখান থেকে আমাদের রিফাইন্ড আমাদের ছোট ছোট আমাদের এই যে ছোট ছোট আমাদের দেখো ছোট ছোট আমাদের গ্রেন তৈরি হয়েছে, এখানে দেখো ছোট ছোট প্রচুর গ্রেন তৈরি হয়েছে, হ্যাঁ, এই যে ছোট ছোট এরকম করে গ্রেন গুলো তৈরি হয়েছে। এটা তাহলে কি রিফাইন্ড স্ট্রাকচার, মানে এখানে আমাদের কি হয়েছে? রিক্রিস্টালেশন হয়েছে। এটা হচ্ছে মনে করো, এটা যদি আমাদের পজিশন 1 হয়, এটা হচ্ছে পজিশন 2, আর হচ্ছে তারপরে এটা হচ্ছে পজিশন 3, এটা হচ্ছে মনে করো পজিশন 4। পজিশন 4 হচ্ছে আমাদের ফিউশন জোন। তার মানে বেস মেটালকে বললাম পজিশন 1। এখন পজিশন 2 যদি যাই, পজিশন 2 তে কি হচ্ছে? হিট অ্যাবেটেড জোনের বাইরের অংশটুকু, সেখানে আমাদের কি হচ্ছে? আমাদের রিক্রিস্টালেশন হচ্ছে। এখন যত আমি হিট ফিউশন জোনের কাছাকাছি যাব, টেম্পারেচার বেশি থাকবে, সেই জায়গায় কি হয়েছে? এখন দেখো তো এই জায়গাটাতে কি ঘটেছে। এটা পজিশন 3 বললাম। এই রিফাইন্ড গ্রেন গুলো আমাদের এই যে এই জায়গাটা হচ্ছে আমাদের ফিউশন জোন, হ্যাঁ, এই জায়গাটা থেকে ফিউশন জোন শুরু হয়েছে। তো এই জায়গাটাতে আমাদের দেখো গ্রেন গুলো বড় বড় লাগছে না? গ্রেন গুলো যদি একটু খেয়াল করো, এখানে গ্রেন গুলো বড় না? এই যে এই জায়গার তুলনায় বড়, এই জায়গার তুলনায় বড়, তাই না? এই যে এই 1 পয়েন্টের তুলনায় বড়, এই 2 পয়েন্টের তুলনায় আমাদের 3 পয়েন্ট এরিয়া যেটা, 3 এরিয়া যেটা, এখানে আমাদের গ্রেন গুলো অনেক বড় না? ইয়েস স্যার। এটা হচ্ছে আমাদের, এখানে কি হলো? আমাদের গ্রেন গ্রোথ হয়েছে। পরে যেটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের কলামনার গ্রেন। তাহলে এখন আমাদের আসলে আমাদের কি হচ্ছে? আমাদের এই জায়গা, এই ছবিটাতে আমরা আরো সুন্দরভাবে দেখতে পাচ্ছি, এই জায়গাটা হচ্ছে আমাদের ফিউশন জোন। তারপরে দেখো এটা হচ্ছে ইলেকট্রোপলিশিং করা। আমরা যদি একটু দেখি, এইখানে আমরা দেখি এই জায়গায় দেখো গ্রেন গুলো, এটা কলামনার গ্রেন বাদ দিই, এই জায়গায় গ্রেন গুলো একটু বড় না? তারপরে আস্তে আস্তে গ্রেন ছোট ছোট হচ্ছে না? আস্তে আস্তে যত সামনে যাচ্ছি গ্রেন গুলো আস্তে আস্তে ছোট হচ্ছে, তাই না? তার মানে কি, এই যে হিট অ্যাফেক্টেড জোনে আমাদের খানিকটা অংশ থাকবে, সেখানে হচ্ছে আমাদের গ্রেন গ্রোথ হয়, যদি তুমি এনাফ টাইম তাকে দাও। গ্রেন গ্রোথ হলে আমাদের প্রপার্টি খারাপ হবে। এখন আমরা আরেকভাবে দেখি, থার্মাল সাইকেল দিয়ে দেখি। আমরা এই যে একটা ওয়েল জোন দেখতেছি, এই যে ওয়েল জোন, এখানে বাইরে হ্যাজ। তো আমি ওই যে হ্যাজ এর মধ্যে 3টা পয়েন্ট নিলাম। একটা পয়েন্ট 1 হচ্ছে আমাদের ওয়েল জোনের কাছাকাছি, 2 হচ্ছে একটু দূরে, 3 হচ্ছে আরো বেশি দূরে। তাহলে আমাদের থার্মাল সাইকেল টেম্পারেচার বেশি রিচ করবে কে? এই যে এইটা হচ্ছে, এই যে এই বাউন্ডারিটা হচ্ছে আমাদের লিকুইডাস টেম্পারেচার টিএল, হ্যাঁ। আর এইটা একটা বাউন্ডারি তারা দেখিয়েছে, এটা এটা একটা এই জায়গাটা হচ্ছে আমাদের টিএক্স বলতেছে, যেটা হচ্ছে আমাদের রিক্রিস্টালেশন টেম্পারেচার, ঠিক আছে? তো টিএক্স আমাদের জন্য গুরুত্বপূর্ণ না এই মুহূর্তে। আমরা যদি দেখি টিএল এর নিচে থাকবে, ঠিক না?
আমাদের হ্যাজ যদি করি সেই জায়গায় আমাদের থার্মাল প্রোফাইল করি, যাই করি সবই তো আমাদের টিএল এর নিচে থাকবে না, লিকুইডাসের নিচে থাকবে না, নিচে থাকবে। তো এখন আমরা যদি যাই, এই ওয়ানে আমাদের হার্ডনেস যা হবে, টুতে যা হার্ডনেস হবে, থ্রিতে যা হার্ডনেস হবে, তিনটার মাঝখানে ভেরিয়েশন থাকবে অনেক, ঠিক না? আমাদের থার্মাল প্রোফাইলই বলে দিচ্ছে তিনটার মাঝে ভেরিয়েশন হওয়া উচিত, কারণ তিনটা থার্মাল প্রোফাইল সম্পূর্ণ রকমের ডিফারেন্ট। কি ভেরিয়েশন হবে? আমাদের ওয়ানে আমরা কি জানি, ওয়ানে আমাদের চান্স হচ্ছে গ্রেন গ্রোথ বেশি হবে, টুতে আমাদের গ্রেন গ্রোথ কম হবে, রিক্রিস্টালাইজেশন হবে, ঠিক না? আস্তে আস্তে তারপর থ্রিতে আমাদের কি হবে, কম এক্সটেন্টে রিক্রিস্টালাইজেশন হবে, তারপরে ফোরে কি হবে, বেজ মেটালে পাবো। যদি আমরা বলি আমাদের বেজ মেটালের স্ট্রেংথ ছিল এই লেভেলে, এটা হচ্ছে আমাদের বেজ মেটালের স্ট্রেংথ, তাহলে থ্রিতে আমি বেজ মেটালের কাছাকাছি পাবো, যত আমি দূরে আছি, যত আমি ওয়েল্ডের কাছাকাছি যাব আমাদের দেখো স্ট্রেংথ তত কমছে, তাই না? ওয়ানে যে আরো কমে গেছে, কারণ কি এই জায়গায় আমাদের গ্রেন গ্রোথ হওয়াতে আমাদের স্ট্রেংথ আমাদের তত বেশি ড্রপ করেছে, তার মানে আমাদের এখানে হার্ডনেস বলি বা স্ট্রেংথ বলি আমাদের অনেকখানি ড্রপ করতে পারে, ডিপেন্ডিং অন আমাদের থার্মাল সাইকেল কি দাঁড়াচ্ছে সেটার উপরে। এখন এখন যদি আমরা যাই, আমাদের এখানে আমাদের এই কথাগুলি বলা হচ্ছে, একই জিনিস আমাদের আলাদা করে বলা নাই। আমাদের যদি এখানে আবার যদি দেখি গ্রেন গ্রোথ কোথায় বেশি হবে বলতো, এই থার্মাল সাইকেল আমাদের কি বলছে, একইভাবে এটা হচ্ছে আমাদের টিএল লিকুইডাস লাইনের উপরে আছি, আর এই জায়গাটা হচ্ছে আমাদের একটা রিক্রিস্টালেশন টেম্পারেচার লাইন বলছে। এখন আমাদের গ্রেন গ্রোথ কোথায় বেশি হবে, এই যে 1 2 3 তিনটা পয়েন্ট, গ্রেন গ্রোথ কোথায় বেশি বা গ্রেন সাইজ কোথায় বেশি হবে? তো ওয়ানে হওয়া উচিত, কেননা সেটা ফিউশন জোনের সবচেয়ে কাছাকাছি এবং সবচেয়ে বেশি হিটেড। আমাদের হ্যাঁ ওয়ানে বেশি, দেখো ওয়ানে আমাদের গ্রেন গুলো সাইজ গুলো বড় দেওয়া আছে, টুতে আরেকটু ছোট, তিনে যে আরো ছোট রিফাইন্ড স্ট্রাকচার পাচ্ছি, তারপরে আস্তে আস্তে আমরা করলে তাহলে হবে। আর এখন যদি তোমাদেরকে আমি পরীক্ষা যদি এরকম করে প্রোফাইল রাখতে বলি, গ্রেন গ্রোথ হ্যাজে কি হচ্ছে, বেস মেটালে কি হচ্ছে, গ্রেন গ্রোথ যদি আমাদের যদি বেস মেটালে যদি আমাদের যদি হয় 5 মাইক্রোমিটার, তাহলে আমাদের গ্রেন গ্রোথ আমাদের এই ইসে কি বলা যায়, হ্যাজের এরকম তিনটা পয়েন্ট দিলাম, এখানে গ্রেন যদি আমি বলি যে এক জায়গায় আসলো 10, এক জায়গায় আসলো 8, আরেক জায়গায় আসলো 7, এটা কি পসিবল কিনা? পসিবল হলে কেন পসিবল? আমি মনে করি তোমাদেরকে একটা প্লটই করে দিয়ে দিলাম, হ্যাঁ, ডিসটেন্স দিয়ে দিলাম, একদম ভ্যালুগুলো বসালাম, গ্রেন সাইজ দিয়ে দিলাম, মনে করে 10 5 10 করে এরকম প্রোফাইল তৈরি করে দিলাম, দিয়ে যে এটা কি কোনোভাবে ওয়েল্ডিং এ সম্ভব কিনা, পসিবল কিনা, হলে কেন পসিবল, তখন তোমরা কি করবে, যে থার্মাল সাইকেল গুলো দিবা, থার্মাল সাইকেল গুলো দিয়ে বলবো যে এটা তো টেম্পারেচারের নিচে আছে, হ্যাজে আছে, যার জন্য এটা কি করবে, বেজ মেটালে যেটা ছিল বেজ মেটালের গুলোতে সেখানে সে গ্রেনের মাইক্রোস্ট্রাকচারের পরিবর্তন আনবে। কিভাবে আনবে? হিট হ্যাবিটেট জোন তৈরি করে, হিট হ্যাবিটেট জোনের মধ্যে সে রিক্রিস্টালেশন করবে এবং গ্রেন গ্রোথ করবে। আচ্ছা, তাহলে এখন আমরা দেখি ওয়েল্ডিং যখন হয় আমরা জানি কি আমাদের হিট ইনপুট আমাদের নির্ভর করে কি, আমাদের ওয়েল্ডিং প্রসেসগুলোর উপরে আমাদের হিট ইনপুট নির্ভর করে। বাজে প্রসেস হলে হিট ইনপুটটা আমাদের বেশি হয় পার ইউনিট লেন্থ যদি বলি সেটা। আর আচ্ছা, জাস্ট 1 মিনিট, আমি আসছি, হ্যাঁ। সরি, আই এম ব্যাক। যেটা হচ্ছে আমাদের ওয়েল্ডিং যেটা বললাম, যদি আমরা দেখি এখন আমাদের দেখো এখানে আমাদের হ্যাজটা কি হচ্ছে, ওয়েল জোন হ্যাজ দুইটাই কিন্তু আমাদের আস্তে আস্তে মানে যদি আমাদের হিট ইনপুট যদি বাড়াই তাহলে কিন্তু ওয়েল জোনটাও বড় হচ্ছে, হিট আউটের জোনটাও কিন্তু আস্তে আস্তে আমাদের বড় হচ্ছে, তাই না? তাহলে আমাদের
যদি আমাদের এখন প্রোফাইল দেখি, আমাদের যদি হিট ইনপুট যদি কম থাকে তাহলে কি হবে, আমাদের থার্মাল সাইকেলটা আমাদের ছোট হবে না? থার্মাল সাইকেলটা আমাদের ছোট হবে, তাই না? সৌগত কি আছো? সৌগত, সৌগত নাই? সৌগত তোমার মাইক অন করো। সৌগত, আর কে আছে? মারুফ? জি স্যার। হ্যাঁ, এই দেখো আমাদের আমাদের গ্রেন, আমাদের দেখো থার্মাল, যদি আমাদের হিট ইনপুট যদি আমাদের কম হয় তাহলে আমাদের থার্মাল সাইকেল গুলো ছোট হবে না? যত হিট ইনপুট বাড়বে, মনে করো আমি অক্সিঅ্যাসিটিলিনে চলে গেলাম বা আমি টি কে চলে গেলাম, মিকে চলে গেলাম, ওই ওয়ানটা হচ্ছে মনে করো যদি আমি লেজার বিম করি, ইলেকট্রন বিম করি, সেরকম আমাদের হিট ইনপুট অনেক কম থাকবে পার ইউনিট সিলেক্ট। হ্যাঁ, আর যদি আমাদের বাড়তে থাকে তখন কি হবে, আমাদের ওই যে টিক মিকে যদি চলে যায়, আস্তে আস্তে সাবমার্জ চলে যায়, এইসব জায়গাতে আমাদের কি হবে, হিট ইনপুটটা আমাদের বাড়তে থাকবে না, অক্সিজেন আরো বাড়বে, তখন আমাদের কি হয়, তত আমাদের গ্রেন গ্রোথ হওয়ার চান্স তত আমাদের বেশি বেড়ে যাবে, তাই না? জি স্যার। তো এটা হচ্ছে আমাদের, এগুলো হচ্ছে আমাদের ইস্যু, যে আমি থার্মাল, আমাদের স্ট্রেংথ আমাদের ড্রপ করবে, স্ট্রেংথ আমাদের যত বেশি আমি আমি জানি কি, একটু আগে আমরা দেখলাম গ্রেন গ্রোথ হবেই ওয়ার্ক হার্ডেন ম্যাটেরিয়াল হলে। এখন যদি আমাদের হিট ইনপুট যদি আমাদের বেশি হয়, আমার যদি প্রসেসটা অত 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 বেশি করে করা না থাকে আর কি, মানে প্যারামিটার গুলো আমি প্রপারলি মেনটেন না করি, যেরকম টিক মিকে যাই বা ইলেকট্রিক বিম হলে হিট ইনপুট অনেক কম, অন্য প্রসেস গুলোতে অক্সিডাইজেশন হলে হিট ইনপুট অনেক বেশি হবে। যদি আমাদের এই টাইপের প্রসেসে চলে যায় তখন কি হবে, আমাদের আমাদের গ্রেন গ্রোথ কিন্তু আরো বেড়ে যাবে, কারণ থার্মাল সাইকেল তখন আরো এক্সপান্ড হয়ে যাবে, তার মানে কি আমাদের গ্রেন গ্রোথটা আমাদের অনেক বেশি হবে, তার মানে আমাদের স্ট্রেংথের ড্রপটাও তত আমাদের বেশি হবে, ঠিক আছে? তত আমাদের স্ট্রেংথের ড্রপ আমাদের তত বেশি হবে। এইখানে দেখো ইলেকট্রন বিমে যদি যাই আমাদের কম হবে, রিক্সলেশন থেকে শুরু করে এভরিথিং আমাদের কম হবে, কিন্তু টিকে যদি যাই, টিক মিকে যাই, রিক্রিস্টালাইজেশন বেশি হবে, আমাদের গ্রেন গ্রোথও বেশি হবে। এখন এই যে ছবিটাতে দেখো, এখানে আমাদের ইলেকট্রন বি একটা একই 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 একটা অ্যালুমিনিয়ামের একটা অ্যালয় 2219, অ্যালুমিনিয়াম কপার একটা অ্যালয়, দুইটা প্রসেসে করা হয়েছে, একটা হচ্ছে ইবিডব্লিউ ইলেকট্রন বিম ওয়েল্ডিং, আর ডান দিকেরটা দেখো হচ্ছে টিগ ওয়েল্ডিং। ইবি ওয়েল্ডিং এ কি হচ্ছে, আমাদের এই জায়গাটাতে দেখো ওই যে আমাদের দেখো এই লম্বা লম্বা গ্রেন গুলো দেখা যাচ্ছে, তাই না? লম্বা লম্বা আমাদের গ্রেন গুলো দেখা যাচ্ছে, হ্যাঁ দেখতে পাচ্ছি লম্বা লম্বা গ্রেন গুলো। এখানে তার মানে কি, এখানে আমাদের রিক্রিস্টালেশন কম হয়েছে, হয়েছে কিন্তু কম হয়েছে। আর এই যে ডান দিকের ছবিটা দেখো, বাঁ দিকের এই জায়গার ছবিটা আর ডান দিকের এই জায়গার ছবিটা, পার্থক্য কি বলো তো, কে বলবা? স্যার আমি বলবো। সুমিত, সুমিত বলো, আর কেউ কথা না বলে তো কাউকে না কাউকে তো বলতে হবেই। এখানে ডান দিকের ছবিতে আমরা দেখতে পাই যে এখানে গ্রেনগুলো এতটাও লম্বাটে নেই, মোটামুটি ইকুইঅ্যাক্সড হয়ে গেছে, সুতরাং এখানে রিক্রিস্টালাইজেশন অবশ্যই হয়েছে এবং খানিকটা গ্রেন গ্রোথ আমাদের এখানে হয়েছে, ঠিক আছে? প্রবাবলি। এইভাবে কিন্তু পরীক্ষা, কিন্তু আমি বারবার বলছি তোমাদের কিন্তু টার্ম ফাইনাল কিন্তু কত 9 তারিখ থেকে শুরু হচ্ছে না? আমরা জানি কি, এখন পর্যন্ত আমি যতটুকু জানি 2 ঘন্টা হচ্ছে সময়, আধা ঘন্টা হচ্ছে তোমাদের আপলোডের সময়, তো পরীক্ষা তো হচ্ছেই, আমি যতটুকু জানি, আমি জানি না নোটিস এখনো হয়তো আসেনি, তো তো সেজন্য আমরা কিন্তু পড়বো, আমাদের পরীক্ষার প্রশ্নেও আমাদের আগের স্ট্যান্ডার্ডই থাকবে, ওপেন বুক হলে স্ট্যান্ডার্ড নিশ্চয়ই আর একটু ডিফারেন্টই হবে। তো সেজন্য আমরা কিন্তু হয়তো এরকম ছবি দিয়ে সেই হিসেবে মনে করো আমি আলোচনা তুলে দিলাম যে এটার উপর আলোচনা করো, যেরকম তোমরা লাস্ট ইয়ারের কোশ্চেন দেখো, তার আগের বছরের কোশ্চেন দেখো, ওয়েল্ডিং এর কোশ্চেন গুলো দেখো, আমি কিন্তু বলছি ওয়েল্ডিং এর কোশ্চেন কিন্তু ডিফারেন্ট হয়, অনেক প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড কোশ্চেন হবে, তার মানে কি আমি ইয়েস নো ভেরি গুড কেন 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 হলো কিভাবে হলো সেটাও কম জানতে যাবো, ছবি দিয়ে আমি ব্যাখ্যা যাবো। এখন আমরা যাই, আমরা স্টিলে চলে যাই, এটা জাস্ট জানার জন্য, এটা মুখস্থ করবা না, জাস্ট জানার জন্য যে কি কি ধরনের ওয়েল্ডিং এর প্রবলেম হয় স্টিলে, সেগুলো ঠিক আছে, সেগুলো জাস্ট জানার জন্য, মুখস্থ করবা না। এখন আমরা আসি স্টিলে যদি যাই, আমাদের অলমোস্ট আমরা শেষের দিকেই, আমাদের স্টিলে যদি যাই, আমাদের ফেজ ডায়াগ্রাম যদি দেখি, স্টিলে আমাদের এইখানে এই যে আমাদের A1 এর নিচে আমাদের কোনো মাইক্রোস্ট্রাকচারের পরিবর্তন হবে? এই জায়গায় হিট দিলে কোনো মাইক্রোস্ট্রাকচারের পরিবর্তন হবে? হবে না। যদি না হয় এইটাকে আমরা পুরোটা হচ্ছে আমাদের আনএফেক্টেড জোনে বলে দিতে পারি, তার মানে বলে দিতে পারি যদি আমার টেম্পারেচার 700 ডিগ্রি 800 ডিগ্রি নিচে থাকে তাহলে সেখানে আমাদের কি হবে,
A1 নিচে যদি থাকে 723 হোক বা যেটাই হোক, সেটার নিচে যদি থাকে সেখানে আমাদের আনএফেক্টেড বেস মেটাল, সেখানে আমাদের কোনো ধরনের বেস মেটালে কোনো ধরনের আমাদের পরিবর্তন আসবে না। যদি আমাদের এই A1 থেকে আমাদের যদি আমাদের এই যে এখানে কি পেরিটেকটিক রিঅ্যাকশন না, এই রেঞ্জে যদি থাকে সেটা হচ্ছে আমাদের হিট অ্যাটাবেট জোন। এখানে আমাদের সলিড অবস্থাতেই থাকবে, কারণ হচ্ছে এখানে এখন পুরোটাই সলিড, সলিড অবস্থাতেই থাকবে, কিন্তু তার ভিতরে পরিবর্তন হবে কি, মাইক্রোস্ট্রাকচারাল পরিবর্তন আসবে, সেটা হচ্ছে আমাদের হিট অ্যাটাবেট জোন। তার উপরের যে এই যে পেরিটেকটিকের এই অংশ, পেরিটেকটিক না, এই অংশটুকুতে আমাদের কি হবে, এই জায়গা হচ্ছে আমাদের পিএমজি হচ্ছে, এখানে আমাদের লিকুইড প্লাস সলিড জোন পাচ্ছি। তার উপরে যখন চলে যাব সেটা হচ্ছে আমাদের ফিউশন জোন। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ফিউশন জোন। তাহলে আমাদের যদি হয়, আচ্ছা এখানে একটা ওয়েল্ডিং এবং হিট ট্রিটমেন্টের মাঝখানে কিছু পার্থক্যের কথা বলা আছে, আমি এগুলো তোমরা একটু পড়ে নিও, এটা আমি অত ডিটেইলস বলছি না। হিট ট্রিটমেন্টের টেম্পারেচার একটু A1 এর একটু উপরে থাকে, ঠিক আছে, এই যে আমাদের এই যে A1 এর একটু উপরে থাকে, আমাদের A3 এর যে রিজিয়ন আমাদের এই যে এইখানটাতে আমাদের থাকবে, খুব বেশি উপরে থাকবে না। কিন্তু ওয়েল্ড এবং থার্মাল সাইকেলটা হচ্ছে কি হয়, সাধারণত স্লো হয়, টাইম হচ্ছে দেখো আস্তে আস্তে হচ্ছে টাইম। আর হিট ট্রিটমেন্টে সরি ওয়েল্ডিং এ কি হয়, ধাম করে আমরা একদম ফিউশন জোনে মানে লিকুইডাসের উপরে চলে যাবে এবং খুব অল্প তাড়াতাড়ি আমাদেরকে এটা নেমে আসবে। ঠিক আছে, এটা হচ্ছে সবচেয়ে বড় পার্থক্য। সেজন্য আমাদের মাইক্রোস্ট্রাকচারে অনেক পার্থক্য আছে, এগুলো আমাদের একটু তোমরা নিজেরা পড়ে নিও, সিসিটি ডায়াগ্রাম থেকে শুরু করে সবকিছুতেই পার্থক্য হবে, এগুলো আমরা পড়ে নেব। হ্যাঁ, এগুলো আমরা একটু পড়ে নেব। এখন আমি আসি কার্বন স্টিল, আমাদের লাস্ট টপিক এটাই, কার্বন স্টিল। কার্বন স্টিলে আমাদের কি হয়, এই যে আমাদের এই ছবিটা যদি খেয়াল করি, এই ছবিটাতে কি বলা আছে, এই অংশটুকু হচ্ছে আমাদের হিট হ্যাবিটেট সরি ফিউশন জোন, তার বাইরে একটা হিট হ্যাবিটেট জোন আমাদের দেখানো আছে। হিট হ্যাবিটেট জোনের মধ্যে 4টা পয়েন্ট আছে, একটা হচ্ছে হিট হ্যাবিটেট জোনের ঠিক বাইরে, সেটা হচ্ছে আমাদের বেস মেটাল এ। হিট হ্যাবিটেট জোনের ভিতরে 3টা পয়েন্ট দেওয়া হয়েছে, বি সি ডি, এই 3টা পয়েন্টে মাইক্রোস্ট্রাকচার নেওয়া হয়েছে। এই মাইক্রোস্ট্রাকচার গুলো আমরা স্টাডি করি। এইসব মাইক্রোস্ট্রাকচারের ছবি কিন্তু তোমাদের দিয়ে দেওয়া আছে, মনে আছে, তোমাদের সেশনালে কিন্তু দিয়ে দেওয়া আছে এইসব জায়গাগুলোর ছবি। তো আমাদের এই মাইক্রোস্ট্রাকচারে কি কি দেখতে পাবো, এখন হচ্ছে এ হচ্ছে কোথায়, আমাদের নরমাল আমাদের প্লেন কার্বন স্টিলের মাইক্রোস্ট্রাকচার কি আছে, ফেরাইট পারলাইট আছে। বি তে কি হচ্ছে, বি এ হচ্ছে আমাদের এই যে আমাদের A1 এর নিচে এই এই জায়গাটাতে। বি হচ্ছে কোথায়, A3 এর নিচে আছে, সেই জায়গায় আমাদের কি হবে, বি তে আমাদের মাইক্রোস্ট্রাকচারে কি হবে, বি, এই যে বি হচ্ছে এটা, সি হচ্ছে এটা, মানে এ বি সি ডি। আমাদের বি সি ডি তে আমাদের মাইক্রোস্ট্রাকচারে কি পাবো, এই জায়গায় আমাদের গ্রেন গ্রোথ হবে, গ্রেন গ্রোথ হবে এবং গ্রেন রিফাইনিং হবে। গ্রেন রিফাইনিং মানে কি, রিক্রিস্টালাইজেশন হবে। রিক্রিস্টালাইজেশন কোথায় হবে, বি এবং সি তে আমি রিক্রিস্টালাইজেশন পাবো, ডি তে কি পাবো, গ্রেন গ্রোথ পাবো। গ্রেন গ্রোথ বা গ্রেন কোর্সেনিং, গ্রেন কোর্সেনিং হতে হলে কি আগে কি আমার রিক্রিস্টালাইজেশন হতে হবে, ইয়েস অর নো? ইয়েস স্যার। ইয়েস। হ্যাঁ, রিক্রিস্টালেশন আমাদের আগে হতে হবে, রিক্রিস্টালেশন হয়ে তারপরে সেই জায়গাটাতে আমাদের গ্রেন গ্রোথ হবে। ঠিক আছে, এবং বি তে হচ্ছে আমাদের কম রিক্রিস্টালেশন হবে, কারণ সে হচ্ছে ফারদেস্ট, হচ্ছে আমাদের হিট জোনের সবচেয়ে দূরে আছে ফিউশন জোন থেকে, তাই আমাদের সেখানে আমাদের রিক্রিস্টালেশন হলেও পরে হবে, সরি গ্রেন গ্রোথ হলেও পরে কম হবে। এখন আমরা কি হচ্ছে আমরা একটু দেখি, ডিটেলসে দেখি, এই জায়গায় তো সামারি দেখলাম, আমরা একটু ডিটেলসে দেখি। পার্শিয়ালি গ্রেন গ্রোথ যেটা বলছিলাম যে পার্শিয়ালি গ্রেন রিফাইনিং কোথায় হচ্ছে, বি। এ তো আমরা দেখলাম আমরা ফেরাইট পারলাইট, হ্যাঁ, এ হচ্ছে আমাদের ফেরাইট পারলাইট এই যে এটা, বি হচ্ছে এই জায়গাটাতে, সি হচ্ছে আরেকটু ভিতরে গেলাম হ্যাজের, ডি হচ্ছে হ্যাজের আরেকটু ভিতরে, জাস্ট হচ্ছে মনে করো ফিউশন জোনের আগে দিয়ে। এখন পার্শিয়ালি গ্রেন রিফাইনিং কি হচ্ছে, আমাদের যখন আমরা আস্তে আস্তে যখন আমরা হিটিং করছি, হিটিং করতে থাকলে কি হবে, আমাদের যে আগে তো ফেরাইট পারলাইট ছিল, প্রায়র পারলাইট মানে আগের যে পারলাইট যেগুলো ছিল, ওই পারলাইট গুলো আমাদের আস্তে আস্তে তারা কি হবে, অস্টেনাইট হবে না। পারলাইট থেকে আমরা কি পাবো, আস্তে আস্তে সবই তো আমাদের কি হবে, আমরা অস্টেনাইট পাবো না। আমাদের অস্টেনাইট যেটা পাবো, ওই অস্টেনাইট গুলো একটু পরে আসতেছে এই কথাটা ব্যাখ্যায়, যে মানে অস্টেনাইটের রিজিয়নটা একটু বড় হয়ে যাবে, হ্যাঁ, বড় হয়ে ফেরাইট যেটা ছিল, ফেরাইট মানে কি প্রাইমারি ফেরাইট। ঠিক আছে, আমাদের প্রথম যেটা তৈরি হচ্ছে সেটা প্রাইমারি না, সেই যে প্রাইমারি ফেরাইট যেটা বা প্রাইমারি আলফা যদি বলি, হ্যাঁ, প্রাইমারি আলফা এবং ফেরাইটের খানিকটা অংশের ভিতরে সে যদি সময় পায়, সে পারলেটের জোনগুলো এক্সপান্ড হবে, যেই জোনটা হচ্ছে আমাদের অস্টেনাইট জোন হবে, যখন আমাদের ওই যে লাইন ক্রস করব, আমরা ক্রিটিক্যাল লাইন ক্রস করব, তারা হয়ে গেল।
তারপর যখন আমি কুলিং করব, কুলিং করলে তখন কি হবে, ওই যে প্রায়র যে আমাদের ফেরাইট ছিল, প্রাইমারি ফেরাইটে কোনো মাইক্রোস্ট্রাকচারের পরিবর্তন হয়? আমরা যখন ইউটেকটিক লাইন ক্রস করি আমাদের প্রাইমারি ফেজে কোনো পরিবর্তন হয়? এই কথা বলতেছো না কেন তোমরা? প্রাইমারি ফেজে পরিবর্তন হবে? হওয়ার তো কথা না স্যার, যদি ডিফিউশন খুব বেশি না তুমি হয়। না, আর কেউ বলো। কোনোভাবেই হবে না, প্রাইমারি ফেজে কোনোদিন পরিবর্তন হয়? প্রাইমারি ফেজে আমাদের পরিবর্তন হবে না। প্রাইমারি ফেজ আমাদের একটা বড় ফেজ ডায়াগ্রাম, আচ্ছা যাই হোক, এটা আমার এই কোর্সের বিষয় না। প্রাইমারি ফেজে এই যে আমাদের প্রাইমারি যদি থাকে, প্রাইমারি ফেজের আমাদের পরিবর্তন হবে? এই যে এই জায়গাতে আমাদের যে প্রাইমারি যে ফেজটা হবে সেই জায়গার পরিবর্তন হবে? হবে না, সেটা থেকে যাবে। বাকি যেটা থাকবে লিকুইড হোক বা অন্য কোনো সলিড ফেজ হোক, এখানে যেরকম অস্টেনাইট, হ্যাঁ, সেই ফেজটা আমাদের পরিবর্তন হয়ে এই কম্পোজিশনে যখন পৌঁছাবে সেই কম্পোজিশনে আমাদের অন্য কিছু তৈরি করবে, আমাদের ইটেকটিক হোক বা যা খুশি হোক সেটা তৈরি করবে। কিন্তু প্রাইমারি যেটা আছে সেটাতে কোনো পরিবর্তন নাই, ঠিক আছে? তাহলে পারলেট যেটা যেটা আমাদের আগের পারলেট যেটা ছিল, যখন আমি হিট করব সেই পারলেট আমাদের অস্টেনাইট তৈরি করবে। অস্টেনাইট তৈরি করে তারা কি করলো, যদি তাকে সময় পায়, প্রাইমারি ফেরাইট, এই যে প্রায়র ফেরাইট যেটা আছে এটা হচ্ছে প্রাইমারি ফেরাইট, হ্যাঁ, এফ, প্রাইমারি ফেরাইটের ভিতরে সে চলে যাবে। তারপর যখন আমি আবার যখন কুলিং করব, আমাদের পারলেটের পরিমাণ কি হলো, পারলেটের রিজনটা একটু বড় হয়েছে, একটু পরে ছবি দেখাচ্ছি, বড় হয়েছে। সেই বড় রিজনটা থেকে আমি আবার ফেরাইট পারলেট তৈরি করব, ওইটার ভিতরে লোকালি সে এখন আবার ফেরাইট পার্লার তৈরি করবে, ঠিক আছে? এই ফেরাইট পার্লার তৈরি হলো, তার মানে কি ফেরাইট পার্লার গুলো আগের বড় একটা রিজিয়ন থেকে ছোট ছোট ফেরাইট পার্লার তৈরি হবে, তার মানে কি হলো, রিফাইনিং হলো না? এটা হচ্ছে আমাদের, এভাবে করে আমাদের রিফাইনিং গুলো তৈরি হবে। এই যে এই ছবিটাতে দেখো, এইখানে আমাদের কি হচ্ছে, এইখানে 1 পজিশন তাকে আমি হিট করে 2 তে গেলাম, 2 তে যে আমি আবার 3 এ গেলাম, এই আরো উপর উঠলাম না কেন? এটা ছিল আমাদের বি রিজিয়নের কথা বলছি, বি রিজিয়নে বেশি হিট পায় নাই, তাই আমি A3 লাইনের উপরে সে যায় নাই। সে আমাদের টু, এই যে এখানে টু টু ফেজ রিজিয়নই আছে, টু ফেজটা হচ্ছে দুইটাই সলিড। এই যে আমাদের কি ছিল, একে কি ছিল, আমাদের আলফা ছিল, এই আলফাটা কি প্রাইমারি আলফা, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের প্রাইমারি আলফা, প্রাইমারি আলফা ছিল, আর আমাদের পারলেট ছিল। পারলেট গুলো কি হবে, আমি যখন 2 তে গেলাম পারলেট গুলো অস্টেনাইট হয়ে গেল, আমাদের ফেরাইটে কোনো পরিবর্তন হবে না। ফেরাইটে কোনো পরিবর্তন হবে? আমাদের ফেরাইটে কোনো পরিবর্তন হবে না, তাই না? ফেরাইটে কোনো পরিবর্তন হবে না, আমাদের পারলাইট গুলো আমাদের অস্টেনাইট হলো। এখন আমি যখন আবার যখন তাকে কুল করব তখন সে কি হবে, আবার আমাদের A1 লাইন ক্রস করবে। A1 লাইন ক্রস করার সময় সে কি হবে, A2 থেকে যখন A1 পর্যন্ত আসবে তখন আমাদের কি হতে থাকবে, আমাদের ওইখানে আবার আমাদের ফেরাইট তৈরি হতে থাকবে। A1 যখন ক্রস করবে, রিমেনিং ফেরাইট যে আমাদের রিমেনিং যে অস্টেনাইট থাকবে সেই অস্টেনাইটটা কি করবে, পারলাইট হয়ে যাবে না? Yes, sir. তাহলে আমাদের কি হলো, আমাদের দেখো এখন এই যে বড় একটা পারলাইট ছিল, সেই পারলাইটটা অস্টেনাইট হলো, অস্টেনাইট হয়ে সে যদি সময় পায় সে একটু এক্সপান্ড করলো ফেরাইট, দেখো তার গ্রেন গ্রোথ হলো, হ্যাঁ, অস্টেনাইটে গ্রেন গ্রোথ হলো, হয়ে এই প্রায়র পারলাইট, এটা হচ্ছে প্রায়র পারলাইট, মানে হিটিং এর আগে, ওয়েল্ডিং এর আগের পারলাইট, হ্যাঁ, এটা হচ্ছে প্রায়র আলফা। এই প্রায়র আলফাটা হচ্ছে ফেরাইট, সেই ফেরাইটটাকে আমি বলছি প্রাইমারি ফেরাইট। তারপরে এখন যখন এই যে পারলাইট গামা থেকে অস্টেনাইট থেকে যখন আমাদের আবার যখন আমাদের ফেরাইট পারলাইট তৈরি হলো, সেই ফেরাইট পারলাইট গুলো আমাদের ছোট ছোট ফেরাইট পারলাইট তৈরি হলো, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের রিফাইন। এই জায়গাটাতে আমাদের এই ঘটনা কি হবে, আরো বেশি ঘটবে না? এই ঘটনা আমাদের আরো বেশি ঘটবে, ঠিক আছে? একই সাথে যদি আমি যখন এই উপরে যখন যাবে, আমি এই রিজিয়নে যখন যাবে 700 800 900 তে যাবে, আমি আমাদের এখানে আমাদের নতুন করে আমাদের নিউক্লিয়েশনও ঘটবে, আমাদের আমি অস্টেনাইটও তৈরি করতে পারবো। এই যখন আমাদের A3 বাউন্ডারি যখন এসে নামবে তখন কি আমি অস্টেনাইট আমাদের আমি নতুন নতুন করে অস্টেনাইট তৈরি হবে, আমি পুরোপুরি রিফাইন্ড একটা স্ট্রাকচার পাবো। ডিতে কি হচ্ছে, ডিতে হচ্ছে কি হচ্ছে, ডিতে আমাদের প্রায় ফেরাইট অস্টেনাইট যা খুশি যা হলো হয়ে আমাদের গ্রেন গুলো আমাদের পুরোপুরি 100% অস্টেনাইটের উপরে থাকবে না। এই যে এই জায়গাটাতে আমরা যখন থাকবো তখন আমাদের কি হবে, পুরোপুরি আমাদের অস্টেনাইট রিজনে থাকবো না, অস্টেনাইট গুলো আমাদের বড় হচ্ছে না, Yes, sir. অস্টেনাইট গুলো আমাদের অনেক বড় হবে। এই যখন অস্টেনাইট গুলো থেকে যখন আমি এখন ফুল হবে তখন সেখানে আমি উইডম্যান স্ট্যাটেন স্ট্রাকচার পাবো, আমাদের সাইড প্লেট তৈরি হবে। এই যে সাইড প্লেট দেখতে পাচ্ছি না, এই যে দেখো সাইড প্লেট দেখতে পাচ্ছি, এই যে ফেরাইট ফেরাইট গুলো সাদা সাদা সাইড প্লেট, এগুলো হচ্ছে আমাদের উইডম্যান স্ট্যাটেন স্ট্রাকচার তৈরি হবে, ঠিক আছে? কেন উইডম্যান স্ট্রাকচার তৈরি হবে সেটা আমাদের আর এই কোর্সে আমাদের আর জানার দরকার নেই, আমরা একটু পড়েছিলাম সেটুকুই, এর বেশি আমাদের এই কোর্সের অংশ না, এটা আমাদের গেল। তাহলে এটা হচ্ছে
সিঙ্গেল পাস আর মাল্টিপাস এটা আমরা একটু নিজেরাই দেখে নেব, আর বেশি কিছু না বলি। মার্টেন সাইট আমাদের নরমালি তৈরি হওয়ার কথা না, কিন্তু আমরা মার্টেন সাইট আমরা মাঝে মাঝে পেতে পারি। এটা একটা আরেকটা স্টিল, এই স্টিলের নামগুলো আমরা খেয়াল রাখবো। এগুলো হচ্ছে প্লেন কার্বন স্টিল 1018, হ্যাঁ, AISI নাম্বার আর কি, আমেরিকান ইনস্টিটিউট অফ স্টিল অ্যান্ড টেকনোলজি, নাকি ভুলে গেছি। AISI নাম আছে, এখানে লেখা আছে তো কোথায়, AISI টা জানি কি ছিল, কোথাও লিখে রাখছি, হ্যাঁ, AISI হচ্ছে আমেরিকান আয়রন অ্যান্ড স্টিল ইনস্টিটিউট, হ্যাঁ, AISI নাম্বার, এগুলো 1018 প্লেন কার্বন স্টিল অলমোস্ট। তো এইখানে আমাদের কি হচ্ছে, এইখানে দেখো, এইখানে একইভাবে ABCD চারটা দেখানো আছে। এখন হচ্ছে বেজ মেটালে আমাদের কি আছে, আমাদের ফেরাইট পারলাইট আছে। বেজ মেটালের থেকে যখন আমি আস্তে আস্তে একটু উপরে উঠে গেলাম, বি রিজিয়নে গেলাম, একটু আগে যে বি নিয়ে আমরা এখন পড়াশোনা করলাম, বিতে যখন আমরা গেলাম তখন কি হচ্ছে আমাদের, এখানে আমাদের কি হবে, আমাদের যে পারলাইট যেগুলো ছিল, পারলাইট গুলো থেকে আমাদের আস্তে আস্তে যখন আমি হিট আপ হবে তখন কি হবে, আস্তে আস্তে আমাদের কিছু আমাদের মার্টেন সাইট তৈরি হবে। ওই যে কোথা থেকে তৈরি হবে, যে আমাদের পারলাইট যেগুলো ছিল, ওই যে আমাদের এখানে যে পারলাইট গুলো ছিল, পারলাইট গুলো কি হয়েছে, অস্ট্রেট হয়েছিল না, ওই অস্ট্রেট যেগুলো ছিল, আমাদের যদি কার্বন যদি আমাদের যদি কার্বন যদি আমি ডিফিউজ হওয়ার যদি এনাফ সময় যদি না দেই, তাহলে আমাদের কি হবে, সেই সেই পারলাইট গুলো থেকেই আমি আমি হাই কার্বন মার্টেন সাইট পাবো, যদি আমাদের কুলিং রেট যদি আমাদের ওরকম থাকে, আমাদের যদি কুলিং রেট যদি আমাদের ওরকম থাকে, যেখানে আমাদের ওই যে লেজার বিম ওয়েল্ডিং করলাম, হ্যাঁ, ওরকম যদি ক্ষেত্রে আমি মার্টেন সাইট পেলেও পেতে পারি। কোথায় পাবো, আগের যে পার্লার যেগুলো ছিল, সেই পার্লার গুলো যখন অস্টেনেট হলো, ওই বি রিজিয়নে এসে যখন তারা অস্টেনেট হলো, তারপর যারা যখন কুল ডাউন হলো, র্যাপিড কুল ডাউন হলো, আমরা তখন সেখানে আমাদের হাই কার্বন মার্টেন সাইট তৈরি হতে পারে। হাই কার্বন মার্টেন সাইট কোত্থেকে আসবে, আমাদের এই যে পার্লার গুলোতে আমাদের হাই কার্বন অস্টেনেট তৈরি হবে, কারণ তারা ডিফিউশনের জন্য এনাফ টাইম যদি না পায়, তখন সেই ওই ওই হাই কার্বন অস্টেনেট থেকে আমাদের হাই কার্বন মার্টেন সাইট তারা তৈরি হবে। এইভাবে করে আমরা এখানে কিছু আমরা মার্টেন সাইট পাবো। ঠিক আছে, আচ্ছা, আজকে আমরা এখানে একটু পরে শেষ করে দিচ্ছি, আমি আর আর বেশিক্ষণ নেব না। তারপর একইভাবে এই হচ্ছে বি, সি এবং ডি তে কি হবে, সি এবং ডি তে আমাদের কি হবে, একইভাবে আমাদের যে আগের যে পার্লার যেগুলো ছিল সেগুলো পুরোটাই আমাদের অস্টেনেটে চলে যাবে, এবং এখানে আমাদের ডিফিউশন হওয়ার টাইম পাবে। এই জায়গাতে যে অস্টেনেট যেগুলো তৈরি হচ্ছে, আমাদের মার্টেন সাইট যেটা তৈরি হবে, সেখানে মার্টেন সাইটে আমাদের কার্বনের পরিমাণ বেশি থাকবে। যদি কার্বন যদি বেশি থাকে আমাদের, তাহলে কি জানি এমনি আমরা জানি কি মার্টেন সাইট হচ্ছে কি পার্লারের তুলনায় হার্ডার ফেজ, অলমোস্ট ডাবল হার্ডনেস, হ্যাঁ। তো সেখানে আমাদের যদি হাই কার্বন মার্টেন সাইট হয়, সেখানে আমাদের হার্ডনেস গুলো আরো অনেক বেশি থাকবে। হার্ডনেস যদি আমাদের বেশি থাকবে, আবার এই যে সি এবং ডি রিজিয়নে আমাদের কি হবে, এইখানেও আমাদের মার্টেনসাইট তৈরি হবে, এখানেও আমাদের মার্টেনসাইট তৈরি হবে, এখানে আমরা মার্টেনসাইট পাবো। কিন্তু সেই মার্টেনসাইট গুলো হচ্ছে, এই দেখো আমাদের যে যে মার্টেনসাইট যেগুলো তৈরি হবে, মার্টেনসাইট গুলো হচ্ছে আমাদের কার্বন কন্টেন্ট কম থাকবে। কেন কম থাকবে, কারণ হচ্ছে এই যে অস্টেনেট যেটা আছে, অস্টেনেটটাতে হচ্ছে ডিফিউশন হওয়ার সময় বেশি থাকবে, অস্টেনেট গুলো ডিফিউশন হওয়ার বেশি সময় যদি পায়, সেইখানে হচ্ছে আমাদের তাদের কি হবে, কার্বন গুলো আমাদের ডিফিউজ হয়ে যাবে, তারা অস্টেনেটের মধ্যে স্প্রেড হয়ে যাবে, আমাদের কিছু অংশ ফেরাইটও চলে যাবে। আমাদের ফেজ ডায়াগ্রাম তাই বলে, আস্তে আস্তে আমরা যখন আস্তে আস্তে হিটিং করব, আমাদের এইগুলোতে আমাদের কি হবে, আমাদের এই বরাবর আমাদের লাইনটা চেঞ্জ হচ্ছে না, আমাদের আলটিমেটলি আমাদের কার্বন আমরা ডিফিউজড হওয়ার সে সময় যদি পাই, আমাদের সেখানে অস্টেনেট গুলো হচ্ছে লো কার্বন অস্টেনেট হবে। লো কার্বন অস্টেনেট হলে মার্টেনসাইট যদি পাবো, মার্টেনসাইট কেন পাবো, একটাই মাত্র কারণ, সেটা হচ্ছে আমাদের র্যাপিড কুলিং করছি। তো সেখান থেকে আমাদের লো কার্বন মার্টেনসাইট তৈরি হবে, যেগুলো হার্ডনেস তুলনামূলকভাবে হাই কার্বন অস্টেনেট থেকে কম হবে। এখন আরেকটা জিনিস এখানে, এগুলো সেখানে একটু ব্যাখ্যা এখানে দেয়া আছে, আমাদের অত কিছু দরকার নেই। তোমরা একটু জাস্ট খেয়াল রাখো, আমরা এইটুকু পর্যন্ত পরীক্ষার সিলেবাস, এইটুকু পর্যন্ত ফিগার 7.6, ফিগার হ্যাজে হচ্ছে ফিগার 17.6 পর্যন্ত। তারপরে শুধুমাত্র আমরা একটা জিনিসই আমরা পড়বো, ঠিক গেল, ওইবার আমার সিসিটি ডায়াগ্রামের ওটা কই,
আচ্ছা, আরেকটা আমাদের পড়ে রাখবো, সেটা হচ্ছে এইটা 7.9, এটা তোমরা নিজেরা পড়ে নিও। হ্যাঁ, এই যে 17.9, ঠিক আছে? 17.9 তোমরা নিজেরা পড়ে নিও। তো আমাদের অলমোস্ট আমরা সিলেবাস কমপ্লিট করে ফেলেছি। আমাদের আজকে হচ্ছে লাস্ট ক্লাস। আমাদের আহ, আমাদের আর ক্লাস হবে না। তোমাদের যে ক্লাস টেস্ট সিটি যা যা বাকি আছে সেগুলো সিআর এর সাথে টাইমগুলো নিয়ে আমরা দিয়ে দেব, ঠিক আছে? তো এখন আমাদের অ্যাটেন্ডেন্সটা একটু নিয়ে নেই। এই তোমাদের কাছে কোনো কুইজ আছে না? আচ্ছা, ইভান আনোয়ার নাই, ইভান নাই। স্টুডেন্ট নাম্বার 1, Yes, sir. 3, Present, 4, sir. 5, 6। Present, sir. ফ্রি, তুমি কি এখন মানে সুস্থ নাকি? পুরোপুরি ওকে আছো তুমি এবং তোমার ফ্যামিলি সবাই নাকি? স্যার আমার বাবার নেগেটিভ এসেছে, আমাদের এখনো নেগেটিভ আসেনি। আমরা যে ল্যাবে করেছি ওই ল্যাবটা কন্টামিনেটেড হয়ে গেছে, তো আবার টেস্ট করতে হবে। ও কিন্তু স্যার আমরা সুস্থ আছি। আচ্ছা আচ্ছা, চেষ্টা করো আইসিডিডিআরবি থেকে একটা করার। আহ, আচ্ছা ওটা ওটা মানে প্রাইভেট ল্যাব গুলো আসলে কতটুকু ওদের ট্রেন্ড আপ লোক আছে, একটু কনফিউশন থেকে যায় আর কি। আচ্ছা জি ঠিক স্যার। আছে। আচ্ছা, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, Yes, 12, sir. 13, Present, 14, sir. 13. 15, 16, Yes, 17, sir. 18, 17, 18, 19, Yes, sir. 20 থেকে 24 absent, 25, 26 absent, 27, 28, 29, 30, 31, 32, 33, 34 absent, 35, 36, 37 absent, 38, 39 Present, sir. absent, 40, 41, 42, 43, 42 absent, 44, 45, 46 absent, 47, 48, 49, 50। আমি একটু বলি, আনোয়ার, sir. ইভান, স্টার নাম্বার 2, 7, 14, 17, 18, 20 থেকে 24, 26, 34, 37, 39, 42, 46 অ্যাবসেন্ট, ঠিক আছে? কারো কিছু বলার আছে? আজকে ক্লাস শেষ, আমাদের এই টাইমে শেষ হয়ে গেল একদম। আমরা অলমোস্ট এবার এবার এটা বেশ মজাই লাগলো আমার, সেই যখন বাইরে ছিলাম সেই ম্যানচেস্টার আমলের মতো একদম। জাস্ট ক্রিসমাস ইভের আগের দিন 23 তারিখ পর্যন্ত ক্লাস হয় তারপর বন্ধ ছিল। তো এবারও দেখা গেলো যে একদম সেম ওই মতোই গেল। তো আমাদের 19 তারিখে আমাদের শেষ হয়ে গেল। তো আমাদের সামনে তো আমরা পরীক্ষার ড্রাফট রুটিন তোমরা পেয়েও গেছো অলরেডি, তাই না? আমাদের Yes, sir. হ্যাঁ, আমাদের সবকিছু চলে আসছে। তো তোমরা প্রিপারেশন নিতে থাকো। আর কোনো কিছু কি জিজ্ঞাসা করার বা বলার আছে এই মুহূর্তে আমার কাছে? কারো কোনো কিছু জানার বা কোনো কিছু? স্যার আপনি কি বলতে পারবেন যে এক্সাম এক্সাম আমাদের কোন প্ল্যাটফর্মে হবে, জুম বা টিমস বা এরকম কোন সেন্ট্রালাইজড ভাবে কোনো প্ল্যাটফর্ম থেকে নেওয়া হচ্ছে কিনা? না, আমি যতটুকু জানি কোনো সেন্ট্রালাইজ কোনো প্ল্যাটফর্ম নাই, পুরোপুরি টিচারের উপরে ছেড়ে দেওয়া হয়েছে, টিমস বা জুম। Sir. তোমরা কি প্রেফার করো, টিমস না জুম? সিআর ও কি স্যার হয়েছে বলো তো? জুমস এই, তোমাকে আমি এর আগে একবার খুঁজছিলাম, তুমি কোথায় গেছো? না স্যার আসি আমি। তোমাকে এর আগে একটু আগে আমি খুঁজেছিলাম। হ্যাঁ, তোমরা কি টিমস প্রেফার করো না জুমে প্রেফার করো? জুম ডেফিনেটলি মানে বেটার আর কি, যদি নর্মাল ক্লাসের টাইমে হয়, কিন্তু মানে পরীক্ষার টাইমে তো স্যার আমার কিছু শোনা লাগবে না, সো আই থিঙ্ক দুটাই সেম। পরীক্ষার টাইমে আমি তো তোমাকে জানতে হবে, শুনতে হবে। তোমরা চেষ্টা করবে, আমি জানি না ওয়েবক্যাম রিলেটেড কি ইস্যু আসবে, মানে কি ইনস্ট্রাকশন আসবে জানি না, কিন্তু তোমাদের কিন্তু সবার কিন্তু অ্যাটলিস্ট মাইক থাকতে হবে। ওয়েবক্যাম হয়তো অন রাখতে হতে পারে। জুম, আমিও পার্সোনালি জুম প্রেফার করব, মনিটর করতে সুবিধা। তো যাই হোক, যেটা হবে যে তোমরা, আমি যতটুকু জানি তোমরা 2 ঘন্টা পরীক্ষার জন্য সময় পাবে, আর হাফ অ্যান আওয়ার হচ্ছে আপলোড করার জন্য সময় পাবে, ঠিক আছে? আপলোড করতে হবে টিমসেই। তো তোমরা যেটা করো, আমি মনে হয় তোমাদের একটা প্র্যাকটিস
আমরা তো করেছি তাই না, ওই যে ছবি তুলে পাঠানোর জন্য। ইয়েস স্যার, আমরা অনেকগুলো এক্সামও স্যার দিয়েছি এইভাবে। হ্যাঁ, তাহলে তো তোমাদের সবারই তো প্র্যাকটিস হয়ে গেছে আমরা কিভাবে পিডিএফ করে আমরা পাঠিয়ে দিতে পারি। যাদের নাই তোমরা বাসায় বসে বসে তোমরা প্র্যাকটিস করো। তোমরা মনে করো 10টা বা 20টা 30টা পেজ পর পর স্ক্যান করবে, স্ক্যান করে সেটাকে আপলোড করতে হবে। সেই জিনিসটা বাসায় বসে বসে প্র্যাকটিস করো। সবচেয়ে বড় কথা হচ্ছে সবার উপরে পরীক্ষা খাতায় কিন্তু নাম লিখবে না। হ্যাঁ, আমি জানি না ইনস্ট্রাকশন কি আসবে। যাই হোক, আমার কোর্সের কথা বলে রাখি, পরীক্ষা খাতায় কিন্তু নাম লিখবে না, স্টুডেন্ট নাম্বার লিখবে। এবং প্রত্যেকটা পেজে আমাদের পেজ নাম্বার দিতে হবে, প্রেজেন্টেশন অবশ্যই থাকতে হবে, পেজ 1 পেজ 2 পেজ 3 এটার জন্য দেখা যায়। পেজ 1 পেজ 2 পেজ 3 দরকার হলে তুমি আগেই পেজ 1 পেজ 2 পেজ 3 না আগে লিখবা, আগে মনে হয় লিখবা না। আমি জানি না, আসলে জানি না, ইনস্ট্রাকশন আমরা এখনো কোনো আমার হাতে আসেনি। তো তোমাদের পেজ নাম্বার কিন্তু অবশ্যই থাকতে হবে, না হলে হবে কি পরে তুমি যদি কোনো কারণে আপলোড করার সময় ভুল করো, মানে পিডিএফ যখন মার্জ করবে তখন যদি কোনো মার্জিং এর সময় যদি ভুল করো, তো যেটা হচ্ছে যে আমি পেজ নাম্বার দেখলে আমি অ্যাটলিস্ট বুঝতে পারবো, আমি তখন রিওরিয়েন্ট করে নেবো, আমি মুভ করে নিতে পারবো। কিন্তু তোমরা পেজ নাম্বার যদি না থাকো তাহলে কিন্তু আমি ধরতে পারবো না। আর একটা হচ্ছে প্রতিটা নতুন কোশ্চেন ABCD যাই হোক, প্রতিটা শুরু করবো পেজের উপর থেকে, টপ থেকে শুরু করবো, ঠিক আছে? যেহেতু অলরেডি তুমি এগুলো স্ক্যান করে আপলোড করবা, অনেকে ক্যামেরা দিয়ে করবা, স্ক্যানার দিয়ে করলে হয়তো কোয়ালিটি বেটার থাকবে। ক্যামেরা সবার কোয়ালিটি একরকম না, কেউ দামি ইউজ করবা, কেউ কম দামি ইউজ করবা, আমরা নানান রেঞ্জের আমরা ক্যামেরা ব্যবহার করি, ঠিক না, মোবাইল ক্যামেরা। তো সেজন্য হচ্ছে যে অনেক সময় ঝাপসা চলে আসতে পারে। সেজন্য আমি বলবো সবসময় নতুন কোর্স অ্যান্সার শুরু করবা, A হোক B হোক C হোক যাই হোক, সবসময় পেজের টপ থেকে, ঠিক আছে? এটা খেয়াল রেখো, অ্যাটলিস্ট আমার কোর্সের কথা স্যার, বল। এক্সাম কি সব ওপেন বুক হবে? আর কিভাবে হবে বলো? জি স্যার। আর কোনো উপায় আছে তোমাকে? তুমি যদি তোমার বাসায় বসে পরীক্ষা দাও, আমি তো আর কোনো উপায় দেখি না, অবশ্যই ওপেন বুক। আমি এখন জানি না বুয়েট আলাদা কোনো প্রক্টরিং এ কোনো ব্যবস্থা করবে কিনা, মনে হয় না, এখন যেহেতু কিছু শুনিনি, হওয়ার কথা না, যে আলাদা করে অনেক সময় অনেক ধরনের করা যায়, কিন্তু তোমাদের সবার সব ধরনের ডিভাইস এনশিওর না করে পিসি বা ল্যাপটপ গুলো মনে হয় করতে পারবে না, আমি জানি না। তো ঠিক আছে, তাহলে বেস্ট অফ লাক, বেস্ট অফ স্যার লাক। তোমরা স্যার করো আমাদের আর শিডিউল গুলো সিআর জানিয়ে দেবে না, সিআর আমার সাথে কন্ট্যাক্ট করে জানিয়ে দিও তোমাদের স্যার কুইজ এগুলো। হ্যাঁ বলো। স্যার আমাদের সিটি মার্কস গুলো কি দেওয়া হবে? অবশ্যই দেওয়া হবে, এই 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 বছরই দেওয়া হবে, 31 তারিখের মধ্যে দিয়ে দেবো। জি স্যার। হুম, আচ্ছা। আর কিছু না, কোনো কোশ্চেন না থাকলে তোমরা লিভ নিতে পারো। থ্যাংক ইউ, বেস্ট অফ লাক।